আলোচ্য বিষয় 2024 সালের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অল সাবজেক্ট প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এর আগে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রতিটি বিষয় আলাদা ভিডিওর মাধ্যমে করানো হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেখা যাবে। তো দেখো, তোমাদের এই যে পরীক্ষা, সেই পরীক্ষাটা আগস্ট মাসে হবে। তো এক্ষেত্রে যেহেতু অল সাবজেক্টের ভিডিও, এখানে তোমরা বাংলা, ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এবং স্বাস্থ্যশাস্ত্রের ক্লাস পাবে এবং বোনাস হিসাবে এখানে তোমরা সংস্কৃতের ক্লাসটাও পেয়ে যাবে। এই ভিডিও একটু লম্বা হবে, তার জন্য তোমরা মন দিয়ে এই ভিডিও দেখতে থাকো। এবং সবার আগে বলি, ভিডিওটা যদি তোমাদের দেখার পর ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের কাছে অনেক শেয়ার করবে। এবং তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আলোচ্য বিষয় 2024 সালের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান হবে 25 এবং এর জন্য তোমরা সময় পাবে 50 মিনিট। তো তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এবং তোমাদের এই ভিডিও শেষে যদি মনে হয় আরও এক সেট প্রশ্ন এবং তার উত্তর দরকার, তোমরা কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য আরও এক সেট প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আসবো। তো প্রশ্ন উত্তর শুরু করার আগে একবার দেখে নেব তোমাদের সিলেবাসে ঠিক কী রয়েছে। নাও, আমাদের যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, সেই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকছে কার দৌড় কদ্দৌড়, নোট বই, মেঘচোর, দুটি গানের জন্মকথা, কাজী নজরুলের গান, স্মৃতিচিহ্ন আর চিরদিনের। আর মাকু থেকে থাকছে তৃতীয়, চতুর্থ, পঞ্চম অধ্যায়। ভাষাচর্চা থেকে থাকছে বাংলা বানান, নানা রকমের শব্দ এবং প্রবন্ধ রচনা। তো এবার এই প্রশ্নগুলো কেমন টাইপের হতে পারে একবার দেখে নাও। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে গদ্য থেকে থাকছে একটা এমসিকিউ, দুটো 1 নম্বর কোশ্চেন, একটা 3 নম্বরের কোশ্চেন, মোট থাকে 6 নম্বর। কবিতা থেকেও থাকছে একটা 1 নম্বরের কোশ্চেন, দুটো 1 নম্বরের কোশ্চেন, একটা 3 নম্বরের কোশ্চেন, মোট 6 নম্বর। ব্যাকরণ থেকে থাকছে 4টে এমসিকিউ, মোট থাকছে 4 নম্বর। এছাড়াও সহায়ক পাঠ যেটা আছে সেখান থেকে দুটো 1 নম্বরের প্রশ্ন থাকছে এবং 3 নম্বরের প্রশ্ন থাকছে একটা, মোট থাকছে 5 নম্বর। এছাড়াও নির্মিতি থেকে তোমাদের একটা 4 নম্বর প্রশ্ন থাকছে, সেখানেও তোমাদের মোট থাকছে 4 নম্বর, অর্থাৎ মোট তোমাদের কিন্তু 25 নম্বরের পরীক্ষা হতে চলেছে। তাহলে তোমরা দেখে নাও যে এই প্রশ্ন এবং উত্তরগুলি ঠিক কেমন হতে পারে। প্রথম যে প্রশ্নটি, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 6টা প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে, 6 একে 6। যে বৈজ্ঞানিক কারণে আপেল দৌড়ায় মাটির দিকে সেটি হলো, এর 3টে অপশন আছে, মাধ্যাকর্ষণ, প্লবতা আর সন্তরণ নিয়ম। তো এর যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে মাধ্যাকর্ষণ। পরবর্তী যে প্রশ্ন আছে, রাত এখানে স্বাগত সান্ধ্য, এটা ক উলুতে, খ ঢোলে, গ ঘণ্টায়, ঘ শাঁখে। এর উত্তর হবে ঘ শাঁখে। যা যুক্ত হয় ধাতুর সঙ্গে তাকে বলে, কোন প্রত্যয় বলে, সেটা হচ্ছে কৃৎ প্রত্যয়। খ কৃৎ প্রত্যয়, এটা হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো 1.4 যেটা আছে, হেসে খেলে শব্দদ্বৈতটি ড্যাশ শব্দযোগে তৈরি। তো এটা উত্তর হবে প্রায় সমার্থক শব্দযোগে তৈরি। 1.5 নিয়মিত অর্থ শব্দদ্বৈতের উদাহরণ হলো, এটা উত্তর হবে ঘণ্টায় ঘণ্টায়। 1.6 হরিণ শব্দটি রূঢ় শব্দের উদাহরণ। যৌগিক শব্দ যোগ রূঢ়, তার মধ্যে সঠিক উত্তর হবে রূঢ় শব্দের উদাহরণ। তাহলে আমাদের এই যে 1 দাগের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা দেখে নিলাম। এবার 2 দাগের যে প্রশ্ন আছে, দেখো 6টা প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। প্রথম যে প্রশ্নটি আছে, দেখো আমি একটু হাইলাইট করে দেখাচ্ছি। চিরদিনের কবিতায় কবি কোন কোন জীবিকার মানুষের কথা বলেছেন? উত্তর, চিরদিনের কবিতায় কবি যে সমস্ত জীবিকার মানুষের কথা বলেছেন সেগুলি হলো চাষি, কামার, কুমোর ও তাঁতি। এবার দেখো পরের প্রশ্ন, কাজী নজরুলের গান পাঠ্যাংশে নজরুল ব্যতীত কোন মনীষীর নাম পেয়েছ? উত্তর লিখবে, কাজী নজরুলের গান পাঠ্যাংশে নজরুল ব্যতীত নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম পেয়েছি। এবার চলে আসি পরের প্রশ্ন 2.3, স্মৃতিচিহ্ন কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর লিখবে, স্মৃতিচিহ্ন কবিতাটি আলো ও ছায়া কাব্যগ্রন্থের অন্তর্গত। এরপরে চলে আসি 2.4, ভারতের জাতীয় মন্ত্রটি কার রচনা? উত্তর লিখবে, ভারতের জাতীয় মন্ত্রটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা। 2.5 5 মিনিটে এত বড় একটা মেঘ সৃষ্টি করার রেকর্ড করব আমি, বক্তা কে? উত্তর হচ্ছে, বক্তা হলেন পুরন্দর চৌধুরী। তোমরা এটা পূর্ণবাক্যে উত্তর লিখতে পারো। 2.6 সোনা টিয়া তাদের পুতুলদের জন্য কি দিয়ে ভাত বানায়?
উত্তর লিখবে সোনা টিয়া তাদের পুতুলদের জন্য কাদা দিয়ে ভাত বানায়। তারপরে দেখো 3-এর দাগের যে প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান আছে 3। তাহলে এর আগে আমরা যেটা করেছি 6 আর 6 12 নম্বরের প্রশ্ন। এবার দেখো 3 তিরিকে 9 নম্বরের প্রশ্ন আমরা করব। পুরন্দরের তৈরি গোলকটিকে এয়ারটাইট রাখতে হয় কেন? এতে কোন কোন ধাতু রয়েছে? দুটো ধাপের প্রশ্ন আছে। প্রথম প্রশ্নের মান আছে 2 এবং দ্বিতীয় প্রশ্নের মান আছে 1। উত্তর লিখবে পুরন্দরের তৈরি গোলকটি এয়ারটাইট রাখতে হয় কারণ ওই গোলকটি বায়ুর জলীয় বাষ্পের সংস্পর্শে এলেই উত্তপ্ত হয়ে পড়ে, আর জলের সংস্পর্শে এলে এতে এতটাই উষ্ণতা সৃষ্টি হয় যে নিমেষে বরফ বাষ্প হয়ে যায়, তাই একে এয়ারটাইট বা বায়ু নিরুদ্ধ রাখতে হয়। এবার যে দেখো সেকেন্ড যে প্রশ্নটা আছে, অর্থাৎ যার মান আছে 1, এতে কোন ধাতু রয়েছে? এর উত্তরে তোমরা লিখবে পুরন্দর চৌধুরীর তৈরি গোলকটিতে মার্কারির সঙ্গে আরও 11টি ধাতু মেশানো হয়েছে। 3.2 মৃঢ় ওরা ব্যর্থ মনস্কাম। স্মৃতিচিহ্ন কবিতায় কবি কাদের কেন মৃঢ় এবং ব্যর্থ মনস্কাম বলেছেন? উত্তর লিখবে যারা ভেবেছিল তাদের নাম বিশাল অক্ষরে ইট পাথরের সৌধের মধ্যে চিরদিনের জন্য লেখা থাকবে তাদেরকে কবি মৃঢ় এবং ব্যর্থ মনস্কাম বলেছেন। এবার দেখো এখানে একটা প্রশ্ন আছে, কেন মৃঢ় এবং ব্যর্থ মনস্কাম বলেছেন? তার উত্তর তোমরা লিখবে সমাজের একদল লোভী ও স্বার্থ সর্বস্ব মানুষ নিজেদের নামকে চিরকালব্যাপী স্বর্ণাক্ষরে খোদাই করে রাখতে চায়, অপরের মঙ্গলের কথা চিন্তা না করে। এরা কেবল নিজেদের নামের আকাঙ্ক্ষা করে বলে কবি তাদের মৃঢ় বলেছেন। আর এই মৃঢ়রা নিজেদের নাম অক্ষুণ্ণ রাখতে ইট কাঠ পাথরের স্মৃতিসৌধে নাম খোদাই করে রেখেছিল, কিন্তু মহাকালের অমোঘ নিয়মে তা ভগ্নস্তূপে পরিণত হয়েছে, তাই বলা হয়েছে তাদের মনস্কামনা ব্যর্থ। এবার আসছে 3.3-এর যে প্রশ্নটা আছে, হোটেলওয়ালা দেখতে কেমন ছিল? নেক্সট প্রশ্ন, সে সোনাটিয়াটিকে কিভাবে সাহায্য করেছিল? উত্তর লিখবে প্রথম যে প্রশ্ন তার উত্তর, হোটেলওয়ালার মুখে ছিল ঝুলো গোঁফ আর থুতনি ঢাকা ছিল ছাইরাঙা দাড়িতে। তাকে হঠাৎ দেখলে মনে হবে সে বুঝি সদ্য ধোপাবাড়ি থেকে ফিরেছে। এবার দেখো পরের যে প্রশ্নটা আছে, অর্থাৎ সে সোনাটিয়াকে কিভাবে সাহায্য করেছিল, তার উত্তর তোমরা লিখবে হোটেলওয়ালা সোনাটিয়াকে খুব সাহায্য করেছিল। সে নিজের হোটেলে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে বিনিময়ে সোনাটিয়াকে তার হোটেলের কিছু কাজ করতে দিত। সোনাটিয়াকে নিচের ছেলেমেয়ের মতো আগলে রেখেছিল হোটেলওয়ালা, তারা যাতে বিপদে আপদে না পড়ে, এমনকি তাদের যাতে মন খারাপ না হয় সেদিকেও ছিল তার সতর্ক দৃষ্টি। এবার দেখো 4-এর দাগের যে প্রশ্ন, আমাদের টোটাল 21 নম্বরের প্রশ্ন করা হয়ে গেছে। এবার 4-এর দাগের যে প্রশ্ন তার মান আছে 4। যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। প্রথম যে প্রশ্নটা আছে 4.1 বিদ্যালয় পত্রিকায় প্রথম লেখা মুদ্রিত হওয়ার অভিজ্ঞতা, আর 4.2 তোমার প্রিয় কবি। এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমাদেরকে লিখতে বলেছে। তাহলে দেখো এখানে 4.2 যেটা আছে তোমার প্রিয় কবি, এইটাই আমি লিখছি। এখানে তোমরা কি লিখবে? আমার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন 7ই মে 1861 খ্রিস্টাব্দে। তার পিতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা ছিলেন সারদা দেবী। শৈশবে রবীন্দ্রনাথ কলকাতার ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি এবং সেন্ট জেভিয়ার স্কুলে কিছুদিন করে পড়াশোনা করেছিলেন, কিন্তু বিদ্যালয় শিক্ষায় অনাগ্রহী হওয়ায় বাড়িতেই গৃহশিক্ষক রেখে তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। তার লেখা কাব্যগ্রন্থগুলির মধ্যে সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, ছবি ও গান, করি ও কোমল, মানসী, সোনার তরী, চিত্রা, চৈতালি, নৈবেদ্য, খেয়া, গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালি, বলাকা, পুরবী, পুনশ্চ, মহুয়া, পরিশেষ, সেজুতি, আকাশপ্রদীপ, নবজাতক, সানাই, রোগশয্যায়, জন্মদিনে, শেষ লেখা বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেন, শুধু প্রথম ভারতীয় হিসাবেই নয়, প্রথম এশীয় হিসাবেও। দীর্ঘকাল একনিষ্ঠভাবে বাংলা সাহিত্য ভাণ্ডারকে সমৃদ্ধ করে কবি 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট 1348 বঙ্গাব্দ 22শে শ্রাবণ অন্তিম বিশ্রাম গ্রহণ করেন, যার সাহিত্য ও কবিতা হৃদয়কে দোলা দেয়, প্রাণকে সজীব করে। তিনি নিঃসন্দেহে আমাদের প্রিয় কবি। আলোচ্য বিষয় 2024 সালের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরেজির প্রশ্ন এবং তার উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকে 25
এবং এর জন্য তোমার সময় হবে 50 মিনিট। তোমাদের এর আগে বাংলা, ইতিহাস, ভূগোল এবং বিজ্ঞানের প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এবং এই প্রশ্নোত্তর পর্ব করার পরে যদি তোমাদের মনে হয় আরও এক সেটের প্রশ্ন এবং উত্তর তোমাদের দরকার, তোমরা কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য আরও এক সেট প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আসবো। তো দেখে নাও এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে তোমার সিলেবাসটা ঠিক কী কী রয়েছে। তো সিলেবাসটা দেখে নাও। তোমাদের যে লেসন 4 দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট, লেসন 5 আঙ্কেল পোজার হ্যাংস এ পিকচার, লেসন 6 দ্য ভ্যাগাবন্ড, লেসন 7 মোগলি অ্যামং দ্য উলভস, লেসন 8 দ্য স্টোরি অফ প্রজারপাইন, লেসন 9 জেসি বোস এ বিউটিফুল মাইন্ড। এই কটা তোমাদের সেকেন্ড সামেটিভ ভ্যালুয়েশন অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে রয়েছে। তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো দেখো তোমাদের প্রথমে যেটা অ্যাক্টিভিটি 1 অর্থাৎ সিন পোর্শন দেওয়া হয়েছে, সেখানে দেখো কি বলেছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলোজ। তোমাদেরকে এই প্যাসেজটা পড়তে হবে। এই প্যাসেজটা তোমার লেসন 9 জেসি বোস এ বিউটিফুল মাইন্ড থেকে নেওয়া হয়েছে। যদিও তোমরা প্যাসেজটা পড়েছো, তবুও আমি এই প্যাসেজটার বাংলা মানে তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, ইন 1869 বোস জয়েন্ড হেয়ার স্কুল and 6 years later he was admitted to সেন্ট জেভিয়ার স্কুল ইন ক্যালকাটা। অর্থাৎ 1869 সালে বসু হেয়ার স্কুলে যোগ দেন এবং 6 বছর পর তিনি কলকাতার সেন্ট জেভিয়ার স্কুলে ভর্তি হন। হি পাসড দ্য এন্ট্রান্স এক্সামিনেশন অ্যান্ড জয়েন্ট সেন্ট জেভিয়ার্স কলেজ অফ ক্যালকাটা। অর্থাৎ তিনি প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন এবং কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন বা যোগ দেন। ইট ওয়াজ হেয়ার দ্যাট হি কেম ইন কন্ট্যাক্ট উইথ জেসুইট ফাদার ইউজিন ল্যাফন্ট, হু প্লেড এ সিগনিফিক্যান্ট রোল ইন ডেভেলপিং হিজ ইন্টারেস্ট ইন ন্যাচারাল সায়েন্স। অর্থাৎ এখানেই তার সাক্ষাৎ হয় জেসুইট ফাদার ইউজিন ল্যাফন্টের সঙ্গে, যিনি তার প্রকৃতি বিজ্ঞানের প্রতি আগ্রহ বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। লেটার বোস ওয়েন্ট টু ইংল্যান্ড and secured admission in Christ College, Cambridge to study natural science। অর্থাৎ পরবর্তীকালে বোস ইংল্যান্ডে যান এবং প্রকৃতি বিজ্ঞান নিয়ে পড়াশোনার জন্য কেমব্রিজের ক্রিস্ট কলেজে ভর্তি হওয়া নিশ্চিত করেন। ইন 1884 he received the natural science tripos from the University of Cambridge and a BSc degree from the University অফ লন্ডন। অর্থাৎ 1884 সালে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে প্রকৃতি বিজ্ঞানে ট্রাইপোস ডিগ্রি লাভ করেন এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি পান। তো দেখো, এর পরবর্তী যে তোমাদের প্রশ্নগুলো তোমাদের আছে, সেই প্রশ্নগুলো একবার দেখে নাও। হোয়েন হোয়াট হ্যাপেন্ড, অর্থাৎ কখন কি ঘটেছিল। 1869 কী হয়েছিল, বোস জয়েন্ট হেয়ার স্কুল। 1875 কী হয়েছিল, বোস ওয়াজ অ্যাডমিটেড টু সেন্ট জেভিয়ার স্কুল ইন ক্যালকাটা। আর 1884 কী হয়েছিল, হি রিসিভ দ্য ন্যাচারাল সায়েন্স ট্রাইপস ফ্রম ইউনিভার্সিটি অফ কেমব্রিজ অ্যান্ড এ বিএসসি ডিগ্রি ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ লন্ডন। আশা করি তোমরা এগুলো সকলে বুঝতে পেরেছো। তোমাদের এগুলো সিনেই কিন্তু আমি পড়ালাম। এবার দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। ফ্রম হুইচ স্কুল ডিড জেসি বোস পাস এন্ট্রান্স এক্সামিনেশন। উত্তর লিখবি জেসি বোস ফার্স্ট এন্ট্রান্স এক্সামিনেশন ফ্রম সেন্ট জেভিয়ার স্কুল। অর্থাৎ সেন্ট জেভিয়ার স্কুল থেকে এন্ট্রান্স এক্সামিনেশন পাস করেছিলেন। হু ইনফ্লুয়েন্সড বোস টু স্টাডি ন্যাচারাল সায়েন্স। ন্যাচারাল সায়েন্স পড়তে কে তাকে ইনফ্লুয়েন্স করেছিল। জেসুইট ফাদার ইউজিন ল্যাফন্ট ইনফ্লুয়েন্সড বোস টু স্টাডি ন্যাচারাল সায়েন্স। 3 নম্বর, ইন হুইচ কলেজ অফ ইংল্যান্ড ডিড বোস টেক অ্যাডমিশন। ইংল্যান্ডের কোন কলেজে তিনি অ্যাডমিশন নিয়েছিলেন। উত্তর লিখবে বোস ওয়েন্ট টু ইংল্যান্ড অ্যান্ড সিকিউরড অ্যাডমিশন ইন ক্রাইস্ট কলেজ, ক্যামব্রিজ টু স্টাডি ন্যাচারাল সায়েন্স। তারপর দেখো অ্যাক্টিভিটি 2তে চলে আসছি। ডু অ্যাজ ডাইরেক্টেড, যেমন যেমন বলা আছে তেমন তেমন করতে হবে। প্রথম যে প্রশ্ন, দ্য চিতা ইজ দ্য ফাস্টেস্ট অ্যানিমেল, এটা বলেছে ইউজ পজিটিভ ডিগ্রি অফ দ্য অ্যাডজেক্টিভ। পজিটিভ ডিগ্রিতে করতে বলেছে। উত্তরে কি লিখবে, নো আদার অ্যানিমেল ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ দ্য চিতা। পজিটিভ ডিগ্রি যেহেতু বলেছে। 2 নম্বর, ভেরি ফিউ কুইন্স ওয়ার অ্যাজ পাওয়ারফুল অ্যাজ এলিজাবেথ I।
এটা সুপারলেটিভ ডিগ্রিতে করতে বলেছে। উত্তর লিখবে এলিজাবেথ ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল কুইন। এখানে এলিজাবেথ ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল কুইন্স। এবার দেখো 3 নম্বর, নো আদার গার্ল অফ আওয়ার স্কুল ইজ সো প্রিটি অ্যাজ তানিয়া। এটাকে কম্পারেটিভ ডিগ্রি ইউজ করতে বলেছে। উত্তর লিখবে তানিয়া ইজ প্রিটিয়ার দেন আদার গার্লস ইন আওয়ার স্কুল। তারপরে দেখো অ্যাক্টিভিটি 3 বলেছে ম্যাচ কলম এ উইথ কলম বি। কলম এ এর সঙ্গে কলম বি ম্যাচ করতে বলেছে। প্রথমটা কি আছে দেখো, ফিলাথেলিস্ট। ফিলাথেলিস্ট মানে হচ্ছে ওয়ান হু কালেক্ট স্ট্যাম্প, যিনি স্ট্যাম্প কালেক্ট করেন। এথিয়েস্ট মানে কি, এ পার্সন হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড। তাহলে অ্যাথিয়েস্ট মানে হচ্ছে ভগবান যে আছে, যেসব মানুষেরা বিশ্বাস করে না তাদের অ্যাথিয়েস্ট বলে। তারপরে দেখো স্কাল্পচার হচ্ছে অ্যান আর্টিস্ট হু মেক্স স্কাল্পচার্স। অর্থাৎ স্কাল্পচার কাদের বলা হয়, যারা স্কাল্পচার তো প্রস্তুত করে তাদেরকে স্কাল্পচার বলা হয়। অ্যাপিয়ারি কাকে বলা হয়, এ প্লেস হোয়ার বিজ আর কেপ্ট, যেখানে মৌমাছি সংরক্ষণ করা হয়। পেসিমিস্ট ওয়ান হু হ্যাজ দ্য নেগেটিভ আউটলুক ইন লাইফ, যাদের সবসময় নেগেটিভ চিন্তাভাবনা তাদেরকে পেসিমিস্ট বলা হয়। তারপরে দেখো ইনএভিটেবল মানে সার্টেন টু হ্যাপেন। ঠিক আছে, এখানে দেখো 6 নম্বর আছে। পরেরটা দেখো চলে আসছি অ্যাক্টিভিটি 4, আন্ডারলাইন দ্য নমিনাল কম্পাউন্ডস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে যে সেন্টেন্সটা আছে সেখানে এটা নমিনাল কম্পাউন্ড হবে, সেটা আন্ডারলাইন করতে হবে। সিন্স ইট ইজ রেনিং ইউ শুড ওয়্যার দ্য রেনকোট। তো রেনিংয়ের নিচে আন্ডারলাইন হবে, এটা হচ্ছে নমিনাল কম্পাউন্ড। ডু ইউ নো হাউ টু ইউজ দ্য ওয়াশিং মেশিন। এখানে দেখো ওয়াশিং মেশিনটা নমিনাল কম্পাউন্ড। সি দেখো নেভার ওয়েস্ট ড্রিঙ্কিং ওয়াটার। ড্রিঙ্কিং ওয়াটারটা এখানে নমিনাল কম্পাউন্ড। ডি দেখো দেয়ার ইজ নট এ সিঙ্গেল অয়েল পাম্প ইন আওয়ার এরিয়া। এখানে দেখো অয়েল পাম্পটা হচ্ছে নমিনাল কম্পাউন্ড। চলে আসছে অ্যাক্টিভিটি 5, অর্থাৎ এটা শেষ। দেখো এটা 6 নম্বর আছে। সাপোজ ইউর কাজিন হ্যাড নেভার বিন টু ইউর ভিলেজ। তোমার কাজিন কখনো তোমার গ্রামে আসেনি। রাইট এ লেটার টু হিম অর হার। তাকে একটা লেটার লিখো ডেসক্রাইবিং ইউর ভিলেজ অ্যান্ড ইনভাইটিং হিম অর হার টু ভিজিট ইউর ভিলেজ। তোমার গ্রামের সম্বন্ধে বর্ণনা দাও এবং তাকে তোমার গ্রামে আমন্ত্রণ জানাও। তো আমি এর বডিটা শুধু তোমাদের বলে দিচ্ছি, চিঠির যা যা লিখতে সেটা তোমরা জানোই। আই অ্যাম ভেরি হ্যাপি দ্যাট আই গট ইউর লেটার ইয়েস্টারডে। আমি গতকাল তোমার চিঠি পেয়েছি, তার জন্য আমি খুব খুশি। আই অ্যাম গোয়িং টু রাইট সামথিং অ্যাবাউট আওয়ার ভিলেজ। তো আমি তোমাকে আমাদের গ্রামের সম্বন্ধে কিছু লিখতে চাই। আই অ্যাম শিওর ইউ উইল এনজয় ভেরি মাচ ইফ ইউ কেম। যদি তুমি আসো আমাদের গ্রামে তুমি কিন্তু খুব খুশি হবে, এই ব্যাপারে আমি নিশ্চিত। আওয়ার ভিলেজ ইজ স্মল বাট ভেরি চার্মিং। আমাদের গ্রাম খুবই ছোট কিন্তু খুব মনোহর। আওয়ার ভিলেজ ইজ নট অ্যাজ ক্রাউডেড টাউন ইন হুইচ ইউ লিভ। তোমাদের শহরের মতো অত জনবসতি আমাদের গ্রামে নেই। ইউ উইল হ্যাভ হেয়ার ফ্রেশ ভেজিটেবল অ্যান্ড পিওর মিল্ক ইন এনাফ কোয়ান্টিটি। তুমি এখানে এসে পরিশুদ্ধ অর্থাৎ ফ্রেশ যে সবজি এবং বিশুদ্ধ দুধ এখানে যত পরিমাণ চাও তত পরিমাণ তুমি পেতে পারো। বাট দ্য থিং ইউ উইল এনজয় মোস্ট ইন আওয়ার ভিলেজ ইজ বিউটিফুল ন্যাচারাল সিনারি। এখানকার যে বিউটিফুল ন্যাচারাল সিন যেটা আছে সেটা কিন্তু তুমি এখানে এসে খুব এনজয় করবে। দেয়ার ইজ এ স্মল রিভার ক্লোজ টু আওয়ার ভিলেজ। আমাদের গ্রামের কাছেই একটি ছোট্ট নদী আছে। দ্য রিভার ফ্লোজ উইথ ইটস ওন সুইট উইল। এই নদী কিন্তু নিজের মনে বয়ে চলেছে। ইট অ্যাডস টু দ্য বিউটি অফ আওয়ার ভিলেজ। এটা আমাদের গ্রামের সৌন্দর্য বৃদ্ধি করেছে। আই অ্যাম শিওর ইউ উইল বি চার্মড উইথ দ্য কাম অ্যান্ড কোয়াইট অ্যাটমসফিয়ার হেয়ার। আমি এইটুকু নিশ্চিত যে তুমি এখানে এলে তুমি এই আমাদের গ্রামের পরিবেশ দেখে, এই শান্ত পরিবেশ দেখে মুগ্ধ হয়ে যাবে। আই ওয়ান্স এগেন আস্ক ইউ টু কাম। আমি তোমাকে আরও একবার আসতে বলছি। ডু প্লিজ কাম অ্যান্ড স্টে উইথ আস ফর এ ফিউ ডেজ। তুমি এখানে অবশ্যই এসো এবং আমাদের সঙ্গে কিছুদিন থেকে যাও। এনজয়, নো মোর টুডে। আর বেশি কিছু বলছি না, উইথ মাচ লাভ। তারপরে তোমরা তোমাদের এখানে তোমাদের নামটা লিখে ফেলবে। তো দেখো এই গেল তোমাদের দ্বিতীয় পার্বিক মূল্যায়নের ইংরেজির সাজেশান, প্রশ্ন এবং তার উত্তর। আলোচ্য বিষয়ে 2024 সালের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে।
এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে 25 এবং এই জন্য তোমার সময় হবে 50 মিনিট। এর আগে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্ন এবং তার উত্তর করিয়ে দিয়েছি। তোমরা যা যা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব আলোচনা করার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এবং এই প্রশ্নোত্তর পর্বগুলি করার পরে যদি মনে হয় তোমাদের আরও এক সেট সাজেশন প্রশ্ন এবং তার উত্তর দরকার, তোমরা কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য আরও এক সেট সাজেশন প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আসবো। তো দেখে নাও তোমাদের এই প্রশ্নোত্তর পর্বের আগে তোমাদের সিলেবাসটা ঠিক কেমন থাকছে। দেখো, তোমাদের যে 25 নম্বরের প্রশ্ন থাকবে সেখানে তোমাদের যে চ্যাপ্টার থাকবে সেটা হচ্ছে ভূমিরূপ, নদী, শিলা ও মাটি, আফ্রিকা মহাদেশ। তো এর মধ্যে তোমাদের যেটা ভূমিরূপ থেকে থাকছে একটা এমসিকিউ, একটা 1 নম্বর প্রশ্ন, নদী থেকেও ঠিক তেমনি, শিলা ও মাটি থেকে তেমনি, আফ্রিকা থেকে দুটো এমসিকিউ এবং দুটো 1 নম্বর প্রশ্ন। শুধু এখানে পার্থক্য যেটা আছে, এই যে 4টে চ্যাপ্টার, এই 4টে চ্যাপ্টার মিলিয়ে তোমাদের দুটো 2 নম্বর প্রশ্ন থাকছে, তোমাদের দুটো 3 নম্বর প্রশ্ন থাকছে, একটা 5 নম্বর প্রশ্ন থাকছে, মোট থাকছে 25 নম্বর। অর্থাৎ তোমার যেটা থাকছে 5টা এমসিকিউ, 5টা 1 নম্বর প্রশ্ন, দুটো 2 নম্বর প্রশ্ন, দুটো 3 নম্বর প্রশ্ন এবং একটা 5 নম্বর প্রশ্ন, অর্থাৎ মোট থাকে 25 নম্বর। তোমরা এটা নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছো যে এই যে 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন এবং 5 নম্বর প্রশ্ন, এগুলো কিন্তু যে কোনো চ্যাপ্টার থেকে আসতে পারে 4টে চ্যাপ্টারের মধ্যে। তাহলে দেখে নাও তোমাদের প্রশ্ন এবং উত্তর পর্বগুলি ঠিক কেমন হতে পারে। তো প্রথমে যেটা আছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো, এটা এমসিকিউ প্রশ্ন, 5টা করতে হবে। প্রথম যে প্রশ্ন, ভূভাগ ভাঁজ খেয়ে ওপরের দিকে উঠে যে পর্বত সৃষ্টি করে তার উদাহরণ হলো, এটা যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে হিমালয়। হিমালয় হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, যে রূপান্তরিত শিলা বিভিন্ন সৌধ নির্মাণে কাজে লাগে তা হলো মার্বেল। আচ্ছা, তোমরা কি এমন একটা সৌধের নাম জানো যেটা এই মার্বেল দিয়ে তৈরি হয়েছে? যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট লিখে জানাবে। 1.3, গ্রানাইট, ব্যাসাল্ট, চুনাপাথর, মার্বেল, এর মধ্যে কোন শিলায় স্তর থাকে? উত্তর হচ্ছে এই গ্রানাইট, এই শিলায় কিন্তু স্তর থাকে। 1.4, নীল নদের বদ্বীপ অংশে নিরক্ষীয় মৌসুমী নাকি ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়? উত্তর যেটা হবে সেটা হচ্ছে মৌসুমী জলবায়ু দেখা যায়। পরের প্রশ্ন, কঙ্গো নদী আফ্রিকার পূর্ব নাকি উত্তর নাকি দক্ষিণ নাকি পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে? উত্তর হবে কঙ্গো নদী আফ্রিকার পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। তারপর দেখো শূন্যস্থান পূরণ করো। এবার দেখো দুটো শূন্যস্থান পূরণ করতে হবে। ব্যাসল্ট শিলা দেখা যায় ভারতের কোন অঞ্চলে? ভারতের ডেকান অঞ্চলে। এশিয়া থেকে আফ্রিকাকে বিচ্ছিন্ন করেছে কোন সাগর? উত্তর হবে এশিয়া থেকে আফ্রিকা বিচ্ছিন্ন করেছে লোহিত সাগর বা রেড সি। এবার এক কথায় উত্তর দাও, ভারতের একটি প্রাচীন ভঙ্গিত পর্বতের নাম লেখো। উত্তর লিখবে আরাবল্লী পর্বতশ্রেণী। 3.2, মিশরের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজধানী কোনটা? উত্তর হবে কায়রো। 3.3, মাটির সৃষ্ট একটি উপাদানের নাম লেখো। তো মাটির 3টি উপাদানের মধ্যে একটি হচ্ছে মাটির সৃষ্টির একটি উপাদান, এটা হচ্ছে লোম। একটি উপাদান হচ্ছে লোম। 3টি উপাদান থাকে, তার মধ্যে একটা হচ্ছে লোম। 4 নম্বর দেখো, অনধিক 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি। প্রতিটি প্রশ্নের মান আছে 2 করে। প্রথম যে প্রশ্ন, মালভূমিকে টেবিল ল্যান্ড কেন বলা হয়? এর উত্তরে তোমরা লিখবে, মালভূমির উপরিভাগ টেবিলের মতো প্রায় সমতল এবং ধারগুলো টেবিলের পায়ার মতো ঢালু ও খাড়াই বলে মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয়। এবার চলে আসছি 4.3-এ, নীল নদের উপরে কি উদ্দেশ্যে আসোয়ান বাঁধ নির্মাণ করা হয়েছে? উত্তর হবে বন্যা নিয়ন্ত্রণ ও কৃষি জমিতে জলসেচ, এই দুটি মূল উদ্দেশ্যে নীল নদের ওপর আসোয়ান বাঁধ নির্মাণ করা হয়েছে। নীল নদের ওপর এই আসোয়ান বাঁধ নির্মাণ করার কারণ হলো, নীল নদের অতিরিক্ত যে জল নদীর দুকুল প্লাবন করে বন্যা সৃষ্টি করে তা যাতে আটকানো যায়, যার ফলে নীলনদ অববাহিকায় বন্যা নিয়ন্ত্রণ করা যায় এবং এই ধরে রাখা জলকে পরবর্তীতে কৃষিকার্যে প্রয়োজন মতো ব্যবহার করা যায়। তাই নীলনদের ওপর মিশরীয়রা আসোয়ান বাঁধ তৈরি করেছেন। এবার দেখো 5-এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও অনধিক 6টি বাক্যে। 2টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান আছে 3 করে। জলপ্রপাত কাকে বলে? উদাহরণ দাও। এর উত্তর তোমরা লিখবে, পার্বত্য প্রবাহে নদীর গতিপথে কঠিন শিলা ও কোমল শিলা অনুভূমিকভাবে অবস্থান করলে নদীর প্রবল স্রোতের ফলে কোমল শিলা কঠিন শিলা অপেক্ষা দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে খাড়া ঢাল সৃষ্টি করে। ফলে নদী ওই খাড়া ঢালের উপর দিয়ে সরাসরি নিচে পড়তে থাকে
একে জলপ্রপাত বা ওয়াটারফলস বলে, উদাহরণস্বরূপ দুধসাগর জলপ্রপাত। 5.2 দেখো, সাহারার জলবায়ু কিভাবে সেখানকার মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে। এর উত্তরে তোমরা লিখবে, সাহারা মরুভূমির জলবায়ুতে দৈনিক তাপমাত্রার পার্থক্য অত্যন্ত বেশি। এই রকম জলবায়ুতে সেখানকার মানুষ কষ্টসাধ্য জীবনযাত্রা অতিবাহিত করে। খাবারের সন্ধানে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায় বলে তাদের যাযাবর বলা হয়। কিছু মানুষ মরুদ্যানের সামান্য জলে জোয়ার, ভুট্টা, বাজরা চাষ করে। যাযাবরেরা উটের দল, ঘোড়া, ছাগল নিয়ে ঘুরে বেড়ায়। পশুর দুধ ও মাংস এদের প্রধান খাদ্য। সাহারায় কিছু খনিজ সম্পদ পাওয়া গেলেও অত্যাধিক গরমের কারণে এখানে আহরণ করা কষ্টসাধ্য। এবার দেখো, চলে আসছি 5.3, নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির দুটি শর্ত উল্লেখ করো। উত্তর লিখবে, নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির দুটি শর্ত হলো: 1, মোহনা মৃদুভাবে সমভূমির সাথে মিশতে হবে। 2, নদীর মধ্য ও নিম্ন গতির দৈর্ঘ্য বেশি হতে হবে। 5.4 দেখো, এবার জলবায়ু মৃত্তিকা সৃষ্টির অন্যতম প্রধান নিয়ন্ত্রক। বক্তব্যটির যথার্থতা বিচার করো। উত্তর লিখবে, জলবায়ু মৃত্তিকা সৃষ্টির একটি অন্যতম নিয়ন্ত্রক। জলবায়ুর প্রভাবে সৃষ্ট মাটিকে একটোডাইনামোমরফিক মাটি বলে। উষ্ণ ও আর্দ্র অঞ্চলে আবহবিকার প্রক্রিয়া ত্বরান্বিত হওয়ায় মৃত্তিকা তৈরির হার দ্রুত হয়। এখানে মাটির গভীরতা বেশি। শীতল ও শুষ্ক অঞ্চলে বিপরীত অবস্থা দেখতে পাওয়া যায়। এখানে মৃত্তিকা সৃষ্টির হার খুব ধীরে গতিতে সম্পন্ন হয় এবং এখানে মাটির গভীরতাও কম। এবার দেখো 6 দাগের প্রশ্ন। নিচের প্রশ্নগুলির উত্তর দাও অনধিক 10টি বাক্যে যে কোনো একটি। প্রথম যে প্রশ্ন আছে 6.1, মাটির দানাদার আকারের উপর ভিত্তি করে মাটির শ্রেণীবিভাগ করো। প্রতিটি শ্রেণীর একটি করে বৈশিষ্ট্য লেখো। এর উত্তরে তোমরা লিখবে, পৃথিবীতে শিলা থেকে সৃষ্টি হয়েছে মাটি, বা শিলা থেকে উৎপত্তি হয়েছে, অথবা শিলাচূর্ণ থেকে উৎপত্তি হয়েছে মৃত্তিকার। মাটি বিভিন্ন রকমের হয়ে থাকে। মাটির দানার উপর ভিত্তি করে মাটিকে বিভিন্ন পর্যায়ে বিভক্ত করা হয়। সব মাটির দানা সমান হয় না। মাটির দানার মাপ বড় না সূক্ষ্ম তার উপর ভিত্তি করে মাটির শ্রেণীবিভাগ করা যায়। মাটি দানার উপর ভিত্তি করে মাটিকে 3 ভাগে ভাগ করা যায়: বেলে মাটি, দোআঁশ মাটি, এঁটেল মাটি। বেলে মাটি, যে মাটিতে বালির ভাগ বেশি থাকে এবং জল ধারণ ক্ষমতা সবচেয়ে কম, সেই মাটিকে বেলে মাটি বলা হয়। এই মৃত্তিকা সাধারণত নদীর ধারে ও উষ্ণ অঞ্চলে লক্ষ্য করা যায়। এই মাটির বৈশিষ্ট্য, প্রথম পয়েন্ট দিবে, এই মাটির দানাগুলি মোটা হয়। খ, দানাগুলির মধ্যে ফাঁক বেশি হয়। গ, এই মাটির জল ধারণ ক্ষমতা কম হয়। এই মাটিতে জল ঢাললে তাড়াতাড়ি টেনে নেয়। ঘ, এই মাটিতে কৃষিকাজ ভালো হয় না। এবার চলে আসে দোআঁশ মাটি, যে মাটিতে বালি এবং কাদার পরিমাণ সমান সমান হয় আর ফসল ফলন ভালো হয় তাকে দোআঁশ মাটি বলা হয়। বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুর জেলা উপযুক্ত জমি লক্ষ্য করা যায়। এই দোআঁশ মাটির বৈশিষ্ট্য কি? প্রথম পয়েন্ট, এই মাটির জল ধারণ ক্ষমতা খুব বেশি ও খুব কম নয়। তারপর পয়েন্ট, এই মাটিতে জল ঢাললে অনেক সময় থাকে। গ, এই মাটিতে বালি আর কাদার পরিমাণ সমান সমান থাকে। ঘ, এই মাটিতে জল, বাতাস ও অন্যান্য উপাদান ঠিক মাত্রায় থাকে। সুতরাং বলা চলে এই মাটিতে ফসল ফলানোর উপযুক্ত মাটি। এই মাটি ফসল ফলানোর উপযুক্ত মাটি। এবার দেখো 3 নম্বর, এঁটেল মাটি, যে মাটিতে কাদার পরিমাণ সব থেকে বেশি ও জল ধরে রাখার ক্ষমতা সবচেয়ে বেশি, সেই মাটিকে এঁটেল মাটি বলা হয়। এবার এঁটেল মাটির বৈশিষ্ট্য কি? এই মাটির দানাগুলির মধ্যে ফাঁক খুব কম থাকে। খ, এই মাটিতে জল ঢাললে জল দাঁড়িয়ে থাকে। গ, এই মাটিতে বালির পরিমাণ সবচেয়ে কম থাকে এবং কাদার পরিমাণ সব থেকে বেশি থাকে। ঘ, এই মাটি চ্যাটচ্যাটে হয়। ও ঙ, এই মাটিতে ফসল ভালো হয় বেলে মাটির তুলনায়। 6.2, মানুষের নানাবিধ ক্রিয়াকলাপ নদীর উপর নেতিবাচক প্রভাব ফেলে। বক্তব্যটির যথার্থতা বিচার করো। উত্তর লিখবে, মানুষের জীবনের সাথে নদীর সম্পর্ক নিবিড় হলেও মানুষের নানাবিধ কাজ নদীর উপর নেতিবাচক প্রভাব ফেলে। মানুষের অবাঞ্ছিত ক্রিয়াকলাপগুলি আলোচনা করা হলো। দিয়ে দেখো, কৃষিজাত নদী দূষণ। কৃষি উৎপাদন বাড়াতে জমিতে যথেচ্ছভাবে কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার করা হয়, যা বৃষ্টির জলে ধুয়ে নদীর জলে মিশে নদী দূষণ ঘটায়। বি,
নদী বাঁধ নির্মাণ। বন্যা নিয়ন্ত্রণের জন্য নদীর পাড়ে কৃত্রিম বাঁধ তৈরি করলে সাময়িক সুফল পাওয়া গেলেও শেষ পর্যন্ত তা আরও ভয়াবহ বন্যার কারণ হয়ে উঠেছে। সি, নগরায়ন। অপরিকল্পিত নগরায়নের ফলে লোকালয় নিঃসৃত জৈব অজৈব পদার্থ নদী গর্ভে দূষণ সৃষ্টি করে। ডি, নদী জলের অতিরিক্ত ব্যবহার। দিয়ে লিখবে কৃষিতে সেচের জলের যোগান দিতে দিতে নদী ক্রমশ শুকিয়ে যাচ্ছে। ই দেখো শিল্পজাত নদী দূষণ। দিয়ে লিখবে শিল্পাঞ্চলের গরম বজ্র জল নদীতে অবাধে মিশে গিয়ে নদীর জল ক্রমশ উষ্ণ ও বিষাক্ত করে দিচ্ছে। কৃষি ব্যবস্থার প্রসার, শিল্পায়ন, নগরায়ন ইত্যাদি নানাভাবে নদীকে প্রভাবিত করছে। এবার দেখো 6.3 দেখো সুউচ্চ হিমালয় পর্বত কিভাবে আমাদের দেশের জলবায়ুকে প্রভাবিত করে। উত্তর লিখবে সুউচ্চ হিমালয় পর্বত আমাদের দেশের জলবায়ুকে প্রভাবিত করে থাকে। দিয়ে লিখবে উচ্চ পর্বতের বরফ গলা জল থেকে যে নদীর সৃষ্টি হয়, এই নদীগুলি থেকে সারা বছর জল পাওয়া যায়, যেমন সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র। আর এই সমস্ত নদীতে সারা বছর জল থাকে। এই নদীর জল সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে ওপরে উঠে যায় এবং পরবর্তীকালে বৃষ্টির আকারে তা নেমে আসে। খ, জলীয়পূর্ণ বাতাস পর্বতে বাধা পেয়ে বৃষ্টির রূপ নেয়। হিমালয় পর্বতে বাধা পেয়ে দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ুতে ভারতে বৃষ্টিপাত ঘটায়। গ, পর্বত অর্থাৎ হিমালয় পর্বতমালা বিরাট প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে, তাই এটি উষ্ণ এবং শীতল বায়ুকে প্রবাহকে আটকাতে পারে। আচ্ছা, এখানে অনেক কিছু ভুল প্রিন্টিং করা আছে, তোমরা একটু আমি এগুলো বলছি সেগুলো শুনে শুনে ভালো করে লিখে নেবে। শীতকালে ভারতের উত্তর দিকে অবস্থিত সাইবেরিয়ার তীব্র ঠান্ডা এই বাতাসকে বাধা দেয় হিমালয় পর্বত। এর জন্য ভারতে কিন্তু শীতকালে অতটা তীব্র শীত পড়ে না। এটাই কিন্তু হিমালয় পর্বতের অন্যতম বৈশিষ্ট্য। উচ্চ বিষয় 2024 সালের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্ন এবং তার উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে 25, সময় পাবে তোমরা 50 মিনিট। তোমাদের এর আগে আমি সেকেন্ড ইউনিট টেস্টে একটা সেট ভূগোলের প্রশ্ন এবং উত্তর করিয়ে দিয়েছি। এইটা তোমাদের সেকেন্ড সেটের ভূগোলের প্রশ্ন এবং উত্তর হতে চলেছে। তো দেখো, তোমাদের সিলেবাস নিয়ে যদিও আগের ভিডিওতে আলোচনা করেছি, আমি তাও একবার বলে দিই। তোমাদের সিলেবাসে যেটা থাকছে ভূমিরূপ, নদী, শিলা ও মাটি আর আফ্রিকা মহাদেশ, এইখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন থাকতে চলেছে। তো দেখো, প্রথম যে প্রশ্ন, তোমাদের অনেকেই বলছিলে যে সাদা বোর্ডে একটু দেখতে অসুবিধা হচ্ছে, চোখের স্ট্রেন পড়ছে, এর জন্য তোমাদের জন্য ব্ল্যাক বোর্ড কিন্তু আমি নিয়ে এসেছি। তো ব্ল্যাক বোর্ডটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। প্রথমে দেখো, ঠিক উত্তর নির্বাচন করো। 1 × 5 মালভূমির অপর নাম। তো মালভূমির অপর নাম অপশনে কি আছে দেখো, এ আছে টেবিল ল্যান্ড, বি আছে হিন্টারল্যান্ড, সি আছে পোল্ডার ল্যান্ড, আর ডি আছে কম্পাউন্ড ল্যান্ড। তো উত্তর হবে কি? উত্তর হবে এ হচ্ছে টেবিল ল্যান্ড। তো এতে আমরা দাগ দিয়ে দেবো এ টেবিল ল্যান্ড। এ টেবিল ল্যান্ড হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো পরেরটা বলছে সাহারা মরুভূমি একটি মরুদ্যান হলো। অপশন আছে দেখো, এ হামাদা, বি হারমাটান, সি টিমিমন, ডি আছে সাইমন। তো এটার যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে সি টিমিমম। সি টিমিমম হচ্ছে সঠিক উত্তর। এবার চলে আসছি পরেরটা দেখো, 3 নম্বর। আফ্রিকার যে অংশে চীন দেশীয় জলবায়ু দেখা যায়, তো কোন অংশে দেখা যায়? উত্তর পশ্চিম, নাকি উত্তর পূর্ব, নাকি দক্ষিণ পশ্চিম, নাকি দক্ষিণ পূর্ব উপকূল অঞ্চলে? তো অপশন হবে, উত্তর হবে ডি দক্ষিণ পূর্ব উপকূল অঞ্চলে। দক্ষিণ পূর্ব উপকূল অঞ্চলে এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। বোঝা গেল? এবার চলে আসছি পরের প্রশ্ন কি আছে? মাটির দানার মধ্যে ফাঁক কম থাকে কোন মাটিতে? কোন মাটির দানার মধ্যে ফাঁক কম থাকে? তো দেখো এখানে কি অপশন আছে? দোআঁশ মাটি, তারপরে বেলে মাটি, তারপরে এঁটেল মাটি, তারপরে জৈবিক মাটি। উত্তর হচ্ছে তোমাদের সঠিক উত্তর যেটা হবে, সঠিক উত্তর হচ্ছে এঁটেল মাটি। ঠিক আছে, এঁটেল মাটি হচ্ছে সঠিক উত্তর। এবার চলে আসছি পরের প্রশ্ন কি বলেছে? 5 নম্বর দেখো, একটি আন্তর্জাতিক নদীর নাম। আন্তর্জাতিক নদী হচ্ছে যেই নদী এক বা একাধিক
একটি একটি দেশের মধ্যে নয়, এক বা একাধিক দেশের মধ্যে প্রবাহিত হচ্ছে, সেগুলোকে বলছি আমরা আন্তর্জাতিক নদী। তো একটি আন্তর্জাতিক নদীর নাম কি লুনি, নাকি সিন্ধু, নাকি আমুদ দরিয়া, নাকি নর্মদা? তো একটি আন্তর্জাতিক নদী হচ্ছে তোমাদের যে সঠিক উত্তর সেটা হচ্ছে সিন্ধু। আচ্ছা, লুনি নদীটা হচ্ছে আমরা জানি লুনি নদী আমাদের রাজস্থানের মধ্যে দেখতে পাই। আর আচ্ছা, নর্মদা নদী আমরা কোথায় দেখতে পাই সেটা তোমরা যদি জেনে থাকো কমেন্টে লিখে জানাবে। নর্মদা নদী কোথায় আমরা দেখতে পাই, কোন রাজ্যে নর্মদা নদী আছে, ঠিক আছে, কোন রাজ্যে প্রবাহিত হয়েছে নর্মদা নদী। আচ্ছা ঠিক আছে, এবার দেখো পরের প্রশ্ন। এবার বলেছে এক কথায় উত্তর দাও, 1 × 5 = 5। প্রথম যে প্রশ্ন আছে, সাহারার প্রধান ফসল, সাহারা হচ্ছে মরুভূমি, সাহারা মরুভূমির প্রধান ফসল কি? তো এখানে বলছে সাহারা মরুভূমির প্রধান ফসলের উত্তর কি হবে? সাহারা মরুভূমির প্রধান ফসল হচ্ছে খেজুর। খেজুর হচ্ছে সাহারা মরুভূমির প্রধান ফসল। পরের প্রশ্ন দেখো, আফ্রিকার কোন নদী দুবার নিরক্ষরেখাকে অতিক্রম করছে? তো আফ্রিকার উত্তর হবে কঙ্গো নদী। আফ্রিকার কঙ্গো নদী দুইবার নিরক্ষরেখাকে অতিক্রম করেছে। তারপর দেখো 3 নম্বর, কোন শিলায় স্তর দেখা যায় না? আগ্নেয় আর রূপান্তরিত এই দুটো শিলায় কিন্তু স্তর দেখা যায় না। আচ্ছা, আরেকটা যেটা তোমাদের শিলা আছে সেই শিলাটার নাম কি? পাললিক শিলা। তো পাললিক শিলা, পাললিক শিলায় কিন্তু স্তর দেখা যায়। পাললিক শিলায় স্তরটা এই কারণে দেখা যায় যে পাললিক শিলায় বিভিন্ন স্তরে স্তরে নদীর তলায় পলি জমে 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 কিন্তু পাললিক শিলা বা নদী বা সমুদ্রের তলায় পলি জমে জমে পাললিক শিলাটা তৈরি হয়েছে। তার জন্য কিন্তু পাললিক শিলায় স্তরটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো পরের প্রশ্ন। দেখো, নদী, বায়ু, হিমবাহ প্রভৃতির যে দ্বারা যে ক্ষয় সেটা কোন শক্তি দ্বারা নিয়ন্ত্রিত? তো এটা হচ্ছে বহির্জাত শক্তি। এবার বলছে সি, দেখো অনধিক 30টি শব্দ উত্তর দাও, 2 × 2 = 4। প্রথম যে প্রশ্ন আছে, প্রথম প্রশ্ন কি বলেছে? জল বিভাজিকা ক্ষয় হয়ে গেলে কি ঘটনা ঘটবে? জল বিভাজিকা কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো। সেটা যদি ক্ষয় হয়ে যায় সেটা কি ঘটনা ঘটবে সেটা তোমাকে লিখতে হবে। মালভূমিকে টেবিল ল্যান্ড কেন বলা হয়? আচ্ছা, এই প্রশ্নের উত্তরগুলো আমি লিখিয়ে দিলাম না, কারণ হচ্ছে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। যদি তোমাদের দরকার হয় তোমরা কমেন্টে জানাবে, এগুলো তোমরা সবাই তোমাদের বইয়ে পেয়ে যাবে। আর যদি না পাও কমেন্টে তোমরা লিখে জানাবে, আমি তোমাদের জন্য এই প্রশ্নের উত্তরগুলো আলাদা করে ভিডিওর মাধ্যমে নিয়ে চলে আসবো। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, অনধিক 50টি শব্দ উত্তর দাও, 3 × 2 = 6। সাহারা মরুভূমি আফ্রিকার দক্ষিণে অবস্থিত হলে কি অবস্থা হতো? ঠিক আছে, তারপরের প্রশ্ন, শিলা থেকে কিভাবে মাটি সৃষ্টি হয়? 2 নম্বর। পরের প্রশ্ন দেখো দেখো অনধিক 80টি শব্দ উত্তর দাও, 5 × 1। নদী কিভাবে মানুষের জীবনে প্রভাব বিস্তার করে তা তোমার অঞ্চলের কোন নদীর উদাহরণ দিয়ে আলোচনা করো? তোমাদের যেখানে বসবাস করো সেখানে যে নদী আছে সেই নদীর উদাহরণ দিয়ে তোমরা এটা লিখতে পারো। আচ্ছা, এইগুলো সবই কিন্তু তোমরা তোমাদের বইয়ে পেয়ে যাবে। আলোচ্য বিষয় 2024 সালের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন এবং তার উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে 25 এবং এর জন্য তোমার সময় হবে 50 মিনিট। তোমাদের এর আগে সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা এবং ভূগোলের প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্ন উত্তর পর্ব আলোচনা করার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এবং এই প্রশ্ন উত্তর পর্ব শেষ করার পরেই তোমাদের যদি মনে হয় আরও এক সেট প্রশ্ন এবং উত্তর দরকার, তোমরা কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য আরও এক সেট প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আসবো। তো দেখে নাও তোমাদের প্রশ্ন উত্তরের আগে তোমাদের সিলেবাসে ঠিক কী কী রয়েছে। দেখো, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে যেটা থাকছে, দিল্লি সুলতানি, মুঘল সাম্রাজ্য, নগর, বণিক ও বাণিজ্য। এবার দিল্লি সুলতানি এখান থেকে থাকছে তোমাদের 2টো MCQ, 2টো 1 নম্বরের প্রশ্ন, একটা 2 নম্বরের প্রশ্ন, একটা 3 নম্বরের প্রশ্ন, একটা 5 নম্বরের প্রশ্ন। ঠিক একইভাবেই মুঘল সাম্রাজ্য থেকেও কিন্তু একই ডিভিশনের মার্কস থাকছে। এবং নগর, বণিক ও বাণিজ্য এখান থেকে তোমাদের যেটা MCQ থাকছে একটা, 1 নম্বর প্রশ্ন থাকছে একটা, 2 নম্বর প্রশ্ন থাকছে একটা, 3 নম্বর প্রশ্ন থাকছে একটা, 5 নম্বর প্রশ্ন থাকছে একটা। অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে মোট 5টা তোমাদের MCQ, 5টা 1 নম্বর প্রশ্ন, 2টো 2 নম্বর প্রশ্ন, এছাড়াও 2টো 3 নম্বর প্রশ্ন এবং একটা 5 নম্বর প্রশ্ন। তার মধ্যে দেখো এখানে অপশন থাকছে, এখানে তোমরা 2 নম্বর যে প্রশ্ন এবং 3 নম্বর প্রশ্নে এখানে তোমরা অপশন পাবে। তো আমরা এবার দেখে নেব আমাদের এই যে প্রশ্ন এবং উত্তরগুলো। তো দেখো, প্রথমে যেটা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো 5টি করতে বলেছে। কিতাব আল রিহলা এর রচয়িতা হলেন কে? রচয়িতা ইবন বতুতা। তারপরে দেখো, খলজি বিপ্লব ঘটেছিল 1240 নাকি 1280 নাকি 1290 নাকি 1296? তো সঠিক উত্তর হচ্ছে খলজি বিপ্লব হয়েছিল 1290 খ্রিস্টাব্দে।
তারপরে প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। ঘ দেখো, জাহাঙ্গীরের আমলে কোন শিখ গুরুকে প্রাণদণ্ড দেওয়া হয়? এর উত্তরে তোমরা লিখবে অর্জুন। অঙ্গ দেখো, দিল্লি শহর গড়ে ওঠার ভিত্তি ছিল যমুনা নদী। এবার দেখো 2-এর দাগে চলে আসছি, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। আলাউদ্দিন খলজির সেনাপতির নাম কি? উত্তর লিখবে মালিক কাফুর, যার 1316 সালে মৃত্যু হয়। দিল্লি সুলতান আলাউদ্দিন খলজির একজন সেনাপতি ছিলেন। খ, ভাস্কো দা গামা কে ছিলেন? উত্তর লিখবে ভাস্কো দা গামা হলেন পর্তুগিজ নাবিক এবং ইউরোপ থেকে ভারতবর্ষে আসা সমুদ্রপথের আবিষ্কারক। গ দেখো, আসিরগড় দুর্গটি কোথায় অবস্থিত ছিল? উত্তর লিখবে আসিরগড় দুর্গটি খানদেশে অবস্থিত। ঘ দেখো, হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? উত্তর লিখবে হলদিঘাটের যুদ্ধ 1576 সালে 18 জুন মেওয়ারের রানা মহারানা প্রতাপ এবং মুঘল সম্রাট আকবরের মধ্যে সংঘটিত হয়েছিল। অঙ্গ দেখো, রুমি কৌশল কে ব্যবহার করেছিলেন? উত্তর লিখবে 1528 সালে পানিপথের প্রথম যুদ্ধে বাবর সার্থকভাবে রুমি পদ্ধতির প্রয়োগ করেছিলেন। এবার দেখো চলে আসছে 3-এর দাগের প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান আছে 2 করে। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে। তো আমি অনেক কটা অপশন তোমাদেরকে করে দিয়েছি, এত কটা অপশন কিন্তু তোমরা পরীক্ষায় পাবে না, যাতে তোমাদের সাজেশনে তোমাদের পড়তে সুবিধা হয়, তাই জন্য অনেক কটা অপশনের উত্তর তোমাদের করিয়ে দিয়েছি। পাট্টা ও কবুলিয়ত কি? এর উত্তর তোমরা কি লিখবে দেখে নাও। এর উত্তরে লিখবে শেরশাহ ভূমি সংস্কারের ক্ষেত্রে যেসব গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো কবুলিয়ত ও পাট্টা প্রবর্তন। কবুলিয়ত কি? কৃষক তার জমি থেকে সরকারের প্রাপ্য রাজস্ব নিয়মিত মিটিয়ে দেওয়ার কথা উল্লেখ করে একটি অঙ্গীকার পত্র জমা দিত, একে বলা হতো কবুলিয়ত। আর পাট্টাটা কি? জমির পরিমাণ, প্রজার নাম, সত্ত্ব ও দেও রাজস্বের উল্লেখ করে সরকার প্রজাকে একটি দলিল দিত, একে বলা হতো পাট্টা। এবার দেখো খ, সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান যে সমস্যাগুলি ছিল তার 2টি উল্লেখ করো। উত্তর লিখে প্রথম পয়েন্ট দিবে উত্তরাধিকারী সংক্রান্ত সমস্যা। ইলতুৎমিশ ছিলেন কুতুবুদ্দিনের জামাই, তাই অনেকেই তাকে কুতুবুদ্দিনের উত্তরাধিকারী হিসাবে মেনে নেয়নি। 2 নম্বর, আমিরদের বিদ্রোহ দিয়ে লিখবে ইলতুৎমিশের সময় দিল্লি সুলতানের বিরুদ্ধে কয়েকজন আমির প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেন আর কয়েকজন গোপনে ষড়যন্ত্রে লিপ্ত হন। এবার দেখো গ, মনসব কি? উত্তরে লিখবে মনসব একটি আরবি শব্দ, এর অর্থ উঁচু স্থান যেখানে কিছু রাখা যায়। এই শব্দটি মোগল প্রশাসনের পদ বা সম্মান বা অফিস অর্থে ব্যবহৃত হয়েছে। এই পদের অধিকারীকে মনসবদার বলা হয়। মোগল সম্রাট আকবর মনসবদারকে সমস্ত সামরিক দায়িত্ব পালনের জন্য নিযুক্ত করেন। যুদ্ধকালে এবং রাষ্ট্রের প্রয়োজনে প্রত্যেক মনসবদার তার পদমর্যাদা অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক সৈন্য, অশ্ব, হস্তি ইত্যাদি দ্বারা সামরিক সাহায্য প্রদানে বাধ্য থাকতেন। এবার দেখো চলে আসছি ঘ। ঘয়ের যে প্রশ্ন কি আছে দেখে নাও। জাবতি কি? এর উত্তরে তোমরা লিখবে ভারতবর্ষ ছিল কৃষি নির্ভর দেশ, তাই ভালোভাবে শাসন পরিচালনা করতে হলে ভূমি রাজস্ব ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ প্রয়োজন। আলাউদ্দিন খলজির আমল থেকেই রাজস্বের পরিমাণ নির্ধারণ করার জন্য জমি জরিপ করা বা মাপার ব্যবস্থা ছিল। পরে শেরশাহর সময়ও জমি মাপা হয়। আকবর নতুন করে জমি জরিপ করান। জমি জরিপের ভিত্তিতে রাজস্ব নির্ধারণ করার পদ্ধতিকে বলা হতো জাবতি। এবার দেখো অঙ্গ, খলজি বিপ্লব বলতে কি বোঝো? এর উত্তরে তোমরা লিখবে 1290 খ্রিস্টাব্দে হিন্দুস্তানি জালালউদ্দিন ফিরোজ খলজি বলবনের বংশধরদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে সুলতান হন। এই ঘটনাকে খলজি বিপ্লব বলা হয়। এর ফলে দিল্লিতে ইলবারি তুর্কি অভিজাতদের ক্ষমতা চলে যায়, তার বদলে খলজি তুর্কি ও হিন্দুস্তানিদের ক্ষমতা বেড়ে গিয়েছিল। চ দেখো, আবুল ফজল ও আব্দুল কাদির বদাউনি কারা ছিলেন? এর উত্তর তোমরা কি লিখবে? আকবরের আমলের এক বিখ্যাত ঐতিহাসিক ছিলেন আবুল ফজল আল্লামি। তিনি আকবরের গুণাবলী সম্বন্ধেই লিখেছিলেন। কিন্তু যে কোনো সময়ের ইতিহাস জানতে হলে শুধু ভালো কথা জানলেই হয় না, সেই যুগের সমস্যার কথাও জানতে হয়। এই ধরনের সমালোচনা পাওয়া যায় সে যুগের আর একজন ঐতিহাসিক আবুল কাদির বদাউনির লেখায়। এরা দুজনেই মুঘল দরবারে এসেছিলেন 1574 খ্রিস্টাব্দে, কিন্তু আবুল ফজল হয়ে উঠেছিলেন আকবরের প্রিয়পাত্র। একই ঘটনায় 2 ধরনের বিবরণ পাওয়া যায় এদের দুজনের লেখায়। এবার দেখো টিকা লেখো, যে কোনো 2টি টিকা লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান আছে 3 করে। কী কী টিকা এখানে দেওয়া আছে? যে কোনো 2টির মধ্যে 12 ভূঁইয়া, দিন ইলাহি, ইকতা ব্যবস্থা, দাক্ষিণাত খত। তো প্রথমে চলে আসছি 12 ভূঁইয়াতে। আকবরের ছেলে ও উত্তরসূরি জাহাঙ্গীরের সময় বাংলার স্থানীয় হিন্দু জমিদার ও আফগানরা মুঘলদের বিরুদ্ধে বারবার বিদ্রোহ করেছে। এই বিদ্রোহীরা একসঙ্গে 12 ভূঁইয়া নামে পরিচিত ছিলেন।
এদের মধ্যে প্রতাপাদিত্য, চাঁদ রায়, কেদার রায়, ঈশা খান প্রমুখ ছিলেন উল্লেখযোগ্য। এবার চলে আসে দিনী ইলাহি। লিখবে ভারতের ইতিহাসে আকবরের সবচেয়ে কালজয়ী অবদান হলো উদার ও বিচক্ষণ ধর্মনীতি। তিনি ভারতে এক জাতীয় রাষ্ট্র গঠনের রূপকার ছিলেন। 1581 খ্রিস্টাব্দে আকবর সুফিবাদের দ্বারা প্রভাবিত হয়ে সর্বধর্ম সমন্বয়ে তার ধর্মমত দ্বীন-ই ইলাহি প্রচার করেন। একেশ্বরবাদী এই ধর্ম নিরামিষ ভোজন, দান, সম্রাটের জন্য সম্মান, জীবন, সম্পত্তি ত্যাগের অধিকার প্রভৃতির উপর প্রতিষ্ঠিত ছিল। তিনি সুলতানি শাসকের প্রচলিত হিন্দু বিদ্বেষী নীতির পরিবর্তে সম্প্রীতি ও সহযোগিতার নীতি গ্রহণে সচেষ্ট ছিলেন। দ্বীন-ই-ইলাহিতে কোনো আচার অনুষ্ঠান বা কোনো পুরোহিত ছিল না। সর্বজন গ্রাহ্য কতগুলি নীতি নিয়ে এই ধর্ম গঠিত হয়েছিল। যদিও মাত্র 22 জন এই ধর্মে দীক্ষা নেন। তার মধ্যে বীরবলের নাম উল্লেখযোগ্য। ঐতিহাসিক স্মিথ দ্বীন-ই-ইলাহিকে আকবরের চরম নির্বুদ্ধিতার নিদর্শন বলেছেন, কিন্তু এই অভিমত সমর্থনযোগ্য নয়, কারণ উদার মনোভাব সম্পন্ন আকবর এর মাধ্যমে সকল ধর্মের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান কুল বজায় রাখতে চেয়েছিলেন। ভারতে মুঘল সাম্রাজ্য সুদৃঢ় করার জন্য এই নীতির উপযোগিতা সন্দেহাতীত। এবার চলে আসি পরবর্তী ইক্তা ব্যবস্থা। ইক্তা ব্যবস্থা লিখবে সুলতানরা ক্রমাগত রাজ্য জয় করায় সাম্রাজ্যের আয়তন বেড়ে যাওয়ায় সুলতানরা যেসব রাজ্য জয় করতেন সেই রাজ্যগুলির দায়িত্ব একজন সামরিক নেতার উপর দেওয়া হতো। এই রাজ্যগুলিকে এক একটি প্রদেশের মতো ধরে নেওয়া হতো। এগুলিকে বলা হতো ইক্তা। ইক্তার দায়িত্বে যিনি থাকতেন তাকে বলা হতো ইক্তাদার বা মুক্তি বা ওয়ালি। চলে আসছি ঘ, দাক্ষিণাত্য খত। বাদশাহ ঔরঙ্গজেব দাক্ষিণাত্যের রাজ্যগুলি ও মারাঠা নেতা শিবাজীকে দমন করার জন্য রাজধানী ছেড়ে প্রায় 25 বছর দক্ষিণ ভারতে কাটিয়েছিলেন, কিন্তু বাদশাহ যা ভেবেছিলেন তা হলো না। এর ফলে মোগলদের অনেক আর্থিক ক্ষতি হলো। স্যার যদুনাথ সরকার একে দাক্ষিণাত্য খত বলে অভিহিত করেছেন। ঔরঙ্গজেবের মৃত্যুর পর মোগল সাম্রাজ্যের পতনে এই দাক্ষিণাত্য খত অনেকাংশেই দায়ী ছিল। চলে আসছি 5 নম্বর, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। মোগল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে আকবরের কৃতিত্ব আলোচনা করো। উত্তরে লিখবে আকবর সিংহাসনের আরোহণের পর একটানা 40 বছর ধরে বিভিন্ন রাজ্য জয় করে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। ঐতিহাসিক শ্রীমতী বেভারিজ তাই আকবরকে ঘোর সাম্রাজ্যবাদী রূপে চিহ্নিত করে বলেছেন, আকবর ছিলেন এমন এক শক্তিশালী ও বলিষ্ঠ সাম্রাজ্যবাদী যার সাম্রাজ্যবাদী সূর্যলোকের কাছে ডালহৌসির সাম্রাজ্যবাদী তারকা অতি ম্লান। রাজ্য জয়। আকবর তার বাল্য অভিভাবক বৈরাম খাঁর সাহায্য নিয়ে পানিপথের দ্বিতীয় যুদ্ধে আদিল শাহের হিন্দু সেনাপতি হিমুকে পরাস্ত করে দিল্লি ও আগ্রা দখল করেন। বৈরাম খাঁর অভিভাবকত্ব ও সাহায্য নিয়ে আকবর 4 বছরের মধ্যে আজমের, জৌনপুর, গোয়ালিয়র জয় করেন। গন্ডোয়ানা ছিল মধ্যপ্রদেশের একটি ছোট্ট রাজ্য। এর রাজধানী ছিল জব্বলপুরের গড়কাটাতে। হঠাৎ আকবরের বিনা অনুমতিতে তার সেনাপতি আসফ খাঁ গন্ডোয়ানা রাজ্য আক্রমণ করে বীর নারায়ণকে হত্যা করলে রানী দুর্গাবতী অপমানে আত্মহত্যা করেন। ফলে আকবর দলপত শাহের বংশধর চন্দ্রধর শাহকে গন্ডোয়ানার সিংহাসনে বসিয়ে তাকে বশ্যতা স্বীকারে বাধ্য করেন। রাজপুত নীতি। চিতোরের পতনের ফলে রণথম্বরের রানা সুরজন রায় আকবরের সঙ্গে যুদ্ধ করা বৃথা ভেবে 1569 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে আকবরের কাছে বশ্যতা স্বীকার করেন। তারপর 1569 খ্রিস্টাব্দে আগস্ট মাসে কালিঞ্জরের শাসকও আকবরের কাছে বশ্যতা স্বীকার করেন। এইভাবে কালিঞ্জুর ও রণথম্বরের অধিকারের ফলে আকবরের সম্মান বৃদ্ধি পায়। 1570 খ্রিস্টাব্দে জলসৈন্মীরের শাসক হররায় তার কন্যাকে আকবরের সাথে বিবাহ দিয়ে পারস্পরিক সুসম্পর্ক গড়ে তোলেন। 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধে আকবরের সেনাপতি মানসিংহ মেবারের রানা প্রতাপ সিংহকে পরাস্ত করলে মেবার মোগলদের অধীন হয়। 1576 খ্রিস্টাব্দে দাউদ খাঁকে রাজমহলের যুদ্ধে পরাস্ত করেন এবং তার স্বেচ্ছায় ধর্মান্তরিত ব্রাহ্মণ সেনাপতি কালাপাহাড় গুরুতর আহত হন। বন্দি দাউদকে নিয়ে গিয়ে তোডরমল তাকে হত্যা করেন। এখানে কিছু কিছু ছোটো ছোটো প্রিন্টিং মিস্টেক আছে, এগুলো তোমরা একটু ঠিক করে নেবে। 12 ভূঁইয়া সমস্যা। 1576 খ্রিস্টাব্দে বাংলা ও বিহার মোগল সাম্রাজ্যযুক্ত হলেও বাংলা হিন্দু মুসলিম বহু জমিদার চাঁদ রায়, কেদার রায়, প্রতাপাদিত্য, ঈশা খাঁ, মুসা খাঁ প্রমুখ মোগলদের বিরুদ্ধে বিদ্রোহ করেন। এরা বাংলার বিখ্যাত 12 ভূঁইয়া নামে পরিচিত। আকবরের সেনাপতি মানসিংহ 12 ভূঁইয়াদের পরাস্ত করেন বাংলায় শান্তি স্থাপন করেছিলেন।
তার জীবনের শেষ যুদ্ধ হলো আসিরগড় যুদ্ধ। এটাও কিন্তু তোমাদের এমসিকিউতে আসতে পারে। আকবরের ধর্মনীতি দেখো, ধর্ম সহিষ্ণু ও উদার মনোভাবাপন্ন আকবর আধ্যাত্মিক সংকট নিরসনের জন্য দার উল ইসলাম ও দার উল হার্ব এর দেশ ভারতকে সলহৈকল বা ধর্ম সহিষ্ণুতার দেশে পরিণত করেছিলেন। প্রথমে তীর্থকর ও পরে 1564 খ্রিস্টাব্দে তিনি হিন্দুদের ওপর থেকে জিজিয়া কর তুলে নেন। তারপর দেখো দিন-ই ইলাহি, এটা তোমরা টিকা হিসেবে এর আগে পড়েছো, একবার দেখে নাও। আগ্রার কাছে ফতেপুর সিক্রিতে 1575 থেকে 76 খ্রিস্টাব্দে ইবাদতখানা গঠনের পর তার ধর্মীয় ভাবান্তর ঘটে। তাই 1578 খ্রিস্টাব্দে অক্টোবরে ইবাদতখানাতে হিন্দু পণ্ডিত পুরুষোত্তম, জৈনগুরু বিজয় সেন সুরি, হরিবিজয় সুরি, জেসুইট পন্থিত ফাদার মনসারেট, অ্যাকোয়াভাইবা, জরাথ্রুষ্টপন্থী, বৌদ্ধ, নাস্তিক, শিয়া ও সুন্নিপন্থী মুসলিম প্রভৃতি সব ধর্মের পণ্ডিত ও শাস্ত্রজ্ঞদের আমন্ত্রণ জানান। 1578 খ্রিস্টাব্দে তিনি মাংস খাদ্য তালিকা থেকে বাদ দেন। 1579 খ্রিস্টাব্দে 2 সেপ্টেম্বর এক মাহজার নামায় আকবর নিজেকে কোরআনের চূড়ান্ত ব্যাখ্যাকার বলে ঘোষণা করেন। 1582 খ্রিস্টাব্দে আকবর 94 ইলাহি বা সর্বধর্মের সারবস্তু বা পবিত্র ধর্মমত প্রচার করেন। তিনি রাজপুতদের আগে যুদ্ধনীতি এড়িয়ে বৈবাহিক ও গুরুত্বপূর্ণ সুসম্পর্ক গড়ে তোলেন। আকবর নিজেই বিয়ে করেন বিহারীমলের কন্যা যোধাবাই ও পুত্র সেলিমকে ভগবান দাসের কন্যা মানবাইয়ের সাথে বিয়ে দেন। মানসিংকে 10,000 মনসব দিয়েছিলেন। এবার দেখো 6 নম্বরে যে প্রশ্ন, আলাউদ্দিন খলজির বাজারদর নিয়ন্ত্রণ সম্পর্কে যা জানো লেখো। উত্তর লিখবে ভূমিকা। আলাউদ্দিন খলজির অর্থনৈতিক পরীক্ষা নিরীক্ষা ও সংস্কারগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বা বাজারদর নিয়ন্ত্রণ। সমকালীন ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানি, আমির খসরু, শেখ নাসিরউদ্দিন চিরাগ, ফিরিস্তা প্রমুখ বাজারদর নিয়ন্ত্রণ সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। এবার পরে নেবে বাজারদর নিয়ন্ত্রণের কারণ, দিয়ে লিখবে বাহিনীর ব্যয় নির্বাহ। সুলতান আলাউদ্দিন খলজির শাসন ব্যবস্থা সম্পূর্ণভাবে সামরিক শক্তির উপর নির্ভরশীল ছিল। তার জন্য তিনি এক বিশাল সেনাবাহিনী গঠন করেন। তিনি সৈন্যদের নগদ অর্থে বেতন দিতেন এবং সেই বেতন থেকে সৈন্যরা যাতে তাদের প্রয়োজনীয় জিনিস পেতে পারে তার জন্য বাজারের জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করেন। অপরদিকে অনেকেই এই মতের সমালোচনা করে বলেন যে আলাউদ্দিন খলজি হিন্দুদের শায়েস্তা করার জন্য বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন। আবার অনেকেই পণ্য গুদামজাত করার থেকে বিরত থাকা কিংবা মুদ্রাস্ফীতি রোধ করার জন্য বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন বলে মতামত দিয়েছিলেন। এবার হচ্ছে পরের পয়েন্ট, বাজারের ধরন। আলাউদ্দিন খলজির আমলে দিল্লিতে 4 ধরনের বাজার ছিল: মান্ডি, সেরাই আদল, পশুর বাজার ও প্রয়োজনীয় সাধারণ দ্রব্যের বাজার। সব বাজারেই জিনিসপত্রের দাম নির্দিষ্ট করে দেওয়া হয়। তারপর দেখো বাজার পরিদর্শক, রাজকর্মচারী। বিভিন্ন ধরনের বাজার দেখাশোনা করার জন্য আলাউদ্দিন সাহানা ই মান্ডি, দেওয়ান ই রিয়াসাত, বারিদ প্রভৃতি কর্মচারী নিযুক্ত করেন। বাজারের সরকারি নিয়মাবলী। আলাউদ্দিনের সময় বাজারগুলিতে যে নিয়মাবলী ছিল সেগুলি হলো সরকারের বেঁধে দেওয়া নির্দিষ্ট দামে জিনিসপত্র বিক্রি করতে হতো, বেশি দাম নিলে কঠোর শাস্তি দিতে হতো, কোনো ব্যবসায়ী ওজনের দ্রব্যাদি কম দিলে তার দেহ থেকে সমপরিমাণ মাংস কেটে নেওয়া হতো। এবার শেষে লিখবে উপসংহার, দিয়ে লিখবে আলাউদ্দিন খলজির বাজারদর নিয়ন্ত্রণের ফলে অসংখ্য সাধারণ মানুষ উপকৃত হয়। তাই আলাউদ্দিনের বাজারদর নিয়ন্ত্রণ সম্পর্কে প্রশংসা করে ঐতিহাসিক হাবিব ও নিজামী এই ব্যবস্থাকে সুলতানি যুগের শ্রেষ্ঠ প্রশাসনিক অবদান বলে অভিহিত করেছেন। পরের যে প্রশ্ন সেটা হচ্ছে মধ্যযুগে ভারতের দেশের মধ্যেকার বাণিজ্যের ধরনগুলি কেমন ছিল তা লেখো। দিয়ে লিখবে মধ্যযুগীয় ভারতের ইতিহাসে প্রাপ্ত বিভিন্ন নথিপত্র থেকে এই যুগে দেশের ভেতর সাধারণত 2 ধরনের বাণিজ্যের কথা জানা যায়। প্রথমত গ্রাম ও শহরের বাণিজ্য এবং দ্বিতীয়ত 2টি শহরের মধ্যে বাণিজ্য। এই কারণে জনবহুল শহরগুলির অধিবাসীদের প্রয়োজন মেটানোর জন্য গ্রাম থেকে শহরে কম দামি কিন্তু অনেক বেশি পরিমাণে জিনিস জলপথে নিয়ে আসতো। এইসব জিনিসের মধ্যে ছিল নানা প্রকার খাদ্যশস্য, তৈলবীজ, কাঁচা তুলো, ঘি, আনাজ, ফল, লবণ ইত্যাদি। শহরের বাজারে এইসব পণ্য বিক্রি হতো। বর্তমানকালের মতো সেই আমলেও গ্রামগুলি নগরবাসীর কৃষি ও হস্তশিল্পজাত সব রকম পণ্যের চাহিদা মেটাতো। আবার এক শহর থেকে অন্য শহরে রপ্তানি করা হতো প্রধানত বিভিন্ন ধরনের শৌখিন জিনিসপত্র। সেগুলো ধনী অভিজাতদের জন্যই তৈরি করত কারিগররা। সুলতানদের রাজধানী দিল্লি শহরে সাম্রাজ্যের নানা এলাকা থেকে দামি মদ, সূক্ষ্ম মসলিন বস্ত্র আমদানি করা হতো। তাছাড়া বাংলাদেশ, করমণ্ডল ও গুজরাটের সুতি ও রেশমের কাপড়ের চাহিদা ছিল দেশের সর্বত্র। সে যুগে গুজরাট তথা পশ্চিম ভারত খাদ্যশস্যের দিকে স্বনির্ভর ছিল না। এই জন্য পূর্ব ও উত্তর ভারত থেকে প্রচুর পরিমাণে খাদ্যশস্য এই অঞ্চলে আমদানি করা হতো।
মধ্যযুগে বিভিন্ন ধরনের হস্তশিল্পের বাণিজ্য চলত, যেমন চামড়া, কাঠ ও ধাতুর তৈরি বিভিন্ন জিনিস, গালিচা ইত্যাদি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে রপ্তানি হতো। বাণিজ্যের সূত্র ধরেই সেই আমলে বহু নগরকেন্দ্র গড়ে উঠেছিল, যেমন সুরাট, বেশগাঁও, সাতগাঁও, সোনারগাঁও, হুগলি প্রভৃতি। তারপর পরের প্রশ্ন এটা আছে, শেরশাহের যে কোনো দুটি প্রশাসনিক সংস্কার সম্পর্কে সংক্ষেপে লেখো। উত্তরে লিখবে ভূমিকা। সম্রাট শেরশাহ ছিলেন বিজেতা হিসেবে শ্রেষ্ঠ আর শাসক হিসেবে শ্রেষ্ঠতম। দিল্লির শাসক হিসেবে তিনি মাত্র 5 বছর রাজত্ব করেছিলেন, কিন্তু এই অল্প সময়ের মধ্যে শাসন ব্যবস্থা সর্বত্র তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন। তার শাসন ব্যবস্থার মধ্যে অনেক মানবিক চিন্তার পরিচয় পাওয়া যায়। শেরশাহের প্রশাসনিক সংস্কার দিয়ে লিখবে ভূমি রাজস্ব। ভূমি রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে শেরশাহ অনন্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তিনি পাট্টা ও কবুলিয়ত ব্যবস্থা চালু করেন। শেরশাহ কৃষককে কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার, তাকে কত রাজস্ব দিতে হবে তা লিখে যে দলিল দিতেন তাকে বলা হতো পাট্টা। পাট্টাপ্রাপ্ত কৃষকেরা রাজস্ব দেওয়ার কথা স্বীকার করা বা কবুল করে সরকারকে যে দলিল সই করে দিত তাকে কবুলিয়ত বলা হতো। পরের পয়েন্ট দেবে যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে সুদীর্ঘ ও প্রশস্ত রাজপথ নির্মাণ শেরশাহের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। তিনি পূর্ববঙ্গের সোনারগাঁ থেকে পেশোয়ার পর্যন্ত 1400 মাইল দীর্ঘ পথ নির্মাণ করেন, যা সড়ক-ই আজমস বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা জিটি রোড নামে পরিচিত। তিনি আগ্রা থেকে বুরহানপুর ও আগ্রা থেকে যোধপুর পর্যন্ত রাস্তা নির্মাণ করেন। তিনি পথিক ও বণিকদের সুবিধার জন্য রাস্তার ধারে অনেক সরাইখানা নির্মাণ করেছিলেন। তিনি প্রথম ঘোড়ার পিঠে ডাক আদান প্রদানের ব্যবস্থা করেন। উপসংহার, মধ্যযুগে মাত্র 5 বছর রাজত্ব করে শেরশাহ উন্নত শাসন কাঠামো রচনা করেন, তাই তিনি আজও ভারতের ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। এবার দেখো কিছু এক্সট্রা প্রশ্ন তোমাদের দিচ্ছি। এই প্রশ্নগুলো হয়তো কিছু কিছু প্রশ্ন এর মধ্যে আলোচনা করা হয়েছে, আবার কিছু কিছু প্রশ্ন আলোচনা করা হয়নি। তোমরা কিন্তু এগুলো রেডি করে নেবে। আর যেগুলো আলোচনা করা হয়নি সেগুলো যদি তোমাদের উত্তর দরকার হয় তা তোমরা কমেন্ট করে জানাবে যে স্যার এর উত্তরগুলো আমাদের দরকার, তার জন্য তোমাদের জন্য সেপারেট একটা ভিডিও আমি নিয়ে আসবো। দাগ ও হুলিয়া কি, এগুলো 2 থেকে 3 নম্বর প্রশ্ন। দাগ ও হুলিয়া কি, ইক্তা ব্যবস্থা কি, হুন্ডি কি, খানওয়ার যুদ্ধকে ধর্মীয় যুদ্ধ বলা যায় না কেন, দিল্লির সুলতানদের কেন খলিফার অনুমোদন দরকার হতো, শাহজাহানবাদের নাগরিকদের বসতি কেমন ছিল, পাট্টা ও কৌলিয়ত কি, সুলতান ইলতুৎমিশের সামনে যে প্রধান যে সমস্যাগুলি ছিল তার 2টি উল্লেখ করো, মোগল আমলে মনসাবদারদের কীভাবে বেতন দেওয়া হতো, টিকা লেখো 12 ভুইয়া, দিনী হিলাই, ইক্তা ব্যবস্থা, সিজদা ও পাইবস বলতে কী বোঝো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। খলজি বিপ্লব কি। এবার প্রশ্নমান 4-5 কিছু প্রশ্ন। শেরশাহের সংস্কারগুলি সম্পর্কে আলোচনা করো। আলাউদ্দিন খলজির সময়ে দিল্লির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে লেখো। 3 সুলতানি আমলে দিল্লির জল সংরক্ষণ ও জল সরবরাহ ব্যবস্থা কেমন ছিল। 4 মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে আকবরের কৃতিত্ব আলোচনা করো। 5 মধ্যযুগে ভারতে দেশের মধ্যেকার বাণিজ্যের ধরনগুলি কেমন ছিল তা লেখো। এবার প্রশ্নমান 1, কিতাবুল রিহলা গ্রন্থের রচয়িতা কে, খলজি বিপ্লব কবে হয়েছিল, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল, জাহাঙ্গীরের আমলে কোন শিখগুলিকে গুরুকে প্রাণদণ্ড দেওয়া হয়, কোন নদী দিল্লি শহর গড়ে ওঠার ভিত্তি ছিল, আলাউদ্দিন খলজি সেনাপতির নাম কি, ভাস্কো দা গামা কে ছিলেন, নিজামুদ্দিন আউলিয়া কে ছিলেন, হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, রুমি কৌশল কে ব্যবহার করেছিলেন, মোহাম্মদ ঘুরি মারা গেলে তার জয় করা অঞ্চলগুলি কাদের মধ্যে ভাগ হয়ে যায়, বখতিয়ার খলজি কোথাকার শাসক ছিলেন, ইসলাম জগতের প্রধান শাসকের উপাধি কী ছিল, ভারতের প্রথম খলিফার অনুমোদন কে লাভ করেন, ইলতুৎমিশের সার্থক উত্তরাধিকারী কে ছিলেন, বন্দেগান চিহেলগানির সদস্য কে ছিলেন, 40 চক্র তৈরি হয় কার সময়, তুগলক বংশের প্রতিষ্ঠাতাকে, পাগলা রাজা কাকে বলা হয়, মোহাম্মদ বিন তুগলকের দ্বিতীয় রাজধানী দেবনগরের নতুন নাম কি হয়। তো আলোচ্য বিষয় 2024 সালের 7ম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের প্রশ্ন এবং তার উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্ট আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান হবে 25 এবং এর জন্য তোমার সময় হবে 50 মিনিট। তোমাদের এর আগে সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল এবং বিজ্ঞানের প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যা যা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এবং এই প্রশ্নোত্তর পর্বটি করার পরে যদি তোমাদের মনে হয় যে আরও 1 সেট প্রশ্ন এবং তার উত্তর দরকার, তোমরা কমেন্টে জানাবে। আমি তোমাদের জন্য অঙ্কের আরও 1 সেট প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আসবো। তো দেখে নাও তোমাদের প্রশ্ন উত্তরের আগে তোমাদের সিলেবাসে ঠিক কী কী রয়েছে এবং সেখান থেকে কী ধরনের প্রশ্ন আসতে, যেটা পরীক্ষায় থাকতে পারে। ত্রিভুজ অঙ্কন সম্পর্কিত প্রশ্ন থাকতে পারে, সর্বসমতার ধারণা, আসন্ন মান, ভগ্নাংশের বর্গমূল, বীজগাণিতিক সূত্রাবলী, এছাড়াও সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণা, ত্রিভুজের ধর্ম, সময়, দূরত্ব, দ্বিস্তম্ভ লেখ,
আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এইসব থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে। দেখো সেরকমই একটা প্রশ্ন তোমরা দেখে নাও। বহুমুখী উত্তরধ্বনির প্রশ্ন অর্থাৎ এমসিকিউ প্রশ্ন, 4টে প্রশ্নের তোমাদেরকে এখানে উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। কোনটি ত্রিভুজের সর্বসমতার শর্ত নয়? দেখো বাহু 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 অর্থাৎ সাইড সাইড সাইড, নাকি বাহু কোণ বাহু অর্থাৎ সাইড অ্যাঙ্গেল সাইড, নাকি কোণ কোণ বাহু, নাকি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, কোণ 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 অর্থাৎ অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল। উত্তর যেটা হবে সেটা হচ্ছে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল। এটা কিন্তু সর্বসমতার শর্ত নয়। 4.49 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য হবে। দেখো এই 4.49 বর্গ সেমি ক্ষেত্রফল বলেছে, তাহলে একটা কোনো ক্ষেত্রফল থেকে কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে যদি আমরা বাহুর দৈর্ঘ্য বের করতে চাই, তাহলে দেখো আমাদের কী করতে হবে, তাহলে আমার এর যে রুট অর্থাৎ বর্গমূল বের করলে কিন্তু আমরা পেয়ে যাব। অর্থাৎ রুট 4.49 যদি করি তাহলে কিন্তু আমার এর উত্তরটা পেয়ে যাব। দেখো 4-এর বর্গমূল 2 এবং 49-এর বর্গমূল 7, তাহলে 2-7 সেন্টিমিটার হচ্ছে সঠিক উত্তর। দেখো এইখানে এটা কেন সঠিক উত্তর হলো না, কারণ এটা অঙ্কটা কিন্তু কষা নেই, তার জন্য এখানে কিন্তু আমরা সঠিক উত্তর বলতে পারলাম না। পরেরটা দেখো 1.69 এর বর্গমূল হলো, এর বর্গমূল কোনটা হবে? উত্তর দেখবে উত্তর বি হবে সঠিক উত্তর 1.3। এবার দেখো এক্স ওয়াই এর ভ্যালুটা কী হবে? তোমরা জানো এক্স ওয়াইয়ের ফর্মুলা এক্স প্লাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার, এটা হচ্ছে এক্স ওয়াইয়ের ফর্মুলা। আচ্ছা তোমরা কি কেউ জানো 4ab বা 4xy ফর্মুলা কি? যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট লিখে জানাবে। সত্য মিথ্যা নির্ণয় করো, এটাও 4টে করতে হয়। প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ারের সূত্র থেকে এক্স মাইনাস ওয়াইয়ের সূত্র নির্ণয় করতে ওয়াইয়ের পরিবর্তে মাইনাস ওয়াই লিখতে হবে। উত্তরটি কি? একদম কিন্তু ঠিক। এবার দেখো 4 মাইনাস এক্স আর এক্স মাইনাস 4 সমান 16 মাইনাস এক্স স্কোয়ার, এটা কি উত্তর ঠিক না ভুল? এটা কিন্তু উত্তর একদম ভুল, কারণ এখানে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে কিন্তু আমার এই উত্তরটা আসছে না। একবার দেখে নাও, কারণটা একবার দেখিয়ে দিচ্ছি। এটা মানে প্রদত্ত বামপক্ষ হচ্ছে 4 মাইনাস এক্স আর এক্স মাইনাস 4, তাহলে এটাকে যদি আমরা গুণ করি কী পাবো? 4x মাইনাস 16। দেখো 4কে যদি আমরা এক্স দিয়ে গুণ করি 4x, তারপরে 4কে আমরা 4 দিয়ে গুণ করলাম মাইনাস 16, আবার এক্স করলাম মাইনাস এক্স স্কোয়ার, আবার এক্সকে 4 দিয়ে গুণ করলাম, তাহলে মাইনাস 4x। তাহলে এবার যদি আমরা এখান থেকে করি দেখো 4x কেটে গেল, 4x প্লাস 4x মাইনাস 4x কেটে দিলাম, কী হচ্ছে? তাহলে দেখো মাইনাস 16 মাইনাস এক্স স্কোয়ার, কিন্তু আমাকে উত্তর কী দিয়েছে? 16 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে কিন্তু এটা ভুল হবে একদম। 2 নম্বর দেখো, এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই চিত্রে 1 এবং 2 এই দুটি কোণ কী কোণ বলেছে? পরস্পর অনুরূপ কোণ। একদম না, এটা অনুরূপ কোণ নয়, এটা হচ্ছে একান্তর কোণ, তাই জন্য এটা কিন্তু এখানে ভুল এখানে বলা হচ্ছে। চলে আসছি পরেরটা দেখো, এই যে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, বিষমবাহু ত্রিভুজ একটা ABC, এখানে ডি একটা মধ্যমা বলেছে। বিষমবাহু ত্রিভুজের ABC এর উচ্চতা AD, এডিটা উচ্চতা, এবং এডি ত্রিভুজটির একটি মধ্যমা, এডি ত্রিভুজটির একটি মধ্যমা, এটা কিন্তু এডি ত্রিভুজটির মধ্যমা নয়, তাই জন্য এটা কিন্তু ভুল। সংক্ষিপ্ত উত্তর দাও। 3 গুণ 4 12 আছে। গণিতের ভাষায় সমস্যাটি হলো, দেখো এখানে একটা বলেছে মিনিটে সময় দিয়ে দিয়েছে এবং মিটারে দূরত্ব দিয়ে দিয়েছে, অর্থাৎ 1 মিনিট দূরত্ব 150, 25 মিনিট দূরত্ব x। গতিবেগ একই থাকলে সময় ও দূরত্বের সমানুপাতিক সম্পর্কের সাহায্যে x এর মান নির্ণয় করো। এটা হচ্ছে প্রশ্ন। এর সমাধান কি করবে? শর্তানুসারে 1:150 = 25:x, এটা আমরা বুঝতে পারছি। তাহলে 1/150 সমান 25/x, এখান থেকে আমরা x এর ভ্যালু কী পাবো? 150 গুণ 25 মানে 3750, অর্থাৎ x এর মান হচ্ছে 3750 মিটার। এবার দেখো 2 নম্বর, তালিকাটির সাহায্যে একটি দ্বিস্তম্ভ লেখচিত্র অঙ্কন করো। এই যে একটা তালিকা দিয়ে দিয়েছে, বছর 2009 2010, পড়ার বই 1200, 2010 হচ্ছে 800, গল্পের বই 2009 1400 আর 2010 হচ্ছে 1100। তো এখানে আমরা কীভাবে তৈরি করব? দেখো এখানে নীলটা হচ্ছে পড়ার বই, লালটা হচ্ছে গল্পের বই। তো সেই হিসাবে যদি দেখা যায়, তো প্রথমে কিন্তু 2009 1200 ছিল হচ্ছে পড়ার বই, দেখো 1200 ছিল পড়ার বই, এবং গল্পের বই ছিল 1400 ছিল গল্পের বই। আবার এদিকে 2010 800 ছিল পড়ার বই এবং 1100 ছিল গল্পের বই, সেই হিসাবে কিন্তু এই চারটা করা হয়েছে। চলে আসছে দেখো এবার 3 নম্বর প্রশ্ন, m + 1/m সমান -p হলে দেখাও যে m² + 1/m² সমান p² - 2।
এবার বাম পক্ষ বলেছে এম স্কোয়ার প্লাস 1/m² ইজ ইকুয়াল, তাহলে এটার মানে কি এম এর হোল স্কোয়ার প্লাস 1/m এর হোল স্কোয়ার। তাহলে এটা কোন সূত্রে পড়ে যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র যদি আমরা ফেলি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, দেখো এখানে যেহেতু আমরা প্লাস 2ab নিয়ে এলাম, এটা তো আমরা এমনি এমনি আনতে পারি না, তার জন্য এখান থেকে আমাদের আবার মাইনাস 2ab করতে হবে। এখানে এ হচ্ছে m আর বি হচ্ছে 1/m, তাহলে প্লাস 2 ইন্টু এম ইন্টু 1/m যদি আমরা করি, তাহলে আমাকে এটা আবার মাইনাসও করতে হবে। তাহলে এখানে প্লাসও করলাম, এখানে মাইনাস করলাম, এবং এই প্লাস মাইনাস করার পরে তাহলে এই হিসাব মতো এই টোটালটার ভ্যালু 0 হয়ে গেল। তাহলে আমরা এক্সট্রা তো কিছু অ্যাড করলাম না, তাহলে এরকম করে আমরা রেখে দিলাম। দেখো কী হচ্ছে, তাহলে এবার এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab এটা সূত্রে পড়ে গেল। সূত্রে কিসের সূত্র এটা হলো, এ প্লাস বি এর হোল স্কোয়ার, আর এখানে দেখো এম যদি কেটে যায় -2, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার -2, তাহলে এখানে দেখো এম প্লাস 1/m এর মান বলেছে -p, তাহলে এখানে যদি -p বসিয়ে দিই, -p এর হোল স্কোয়ার মানে p স্কোয়ার, আর এখানে -2 আছে, তাহলে এটা মিলে গেল মানে ডান পক্ষ। এবার দেখো বলেছে করিম চাচা আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ এবং এই জমির ক্ষেত্রফল 578 বর্গমিটার। করিম চাচার জমিটির দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা নির্ণয় করো। ধরি করিম চাচার আয়তক্ষেত্রাকার জমির প্রস্থ x, অতএব জমিটির দৈর্ঘ্য 2x। কেন? প্রস্থের 2 গুণ বলেছে, অর্থাৎ ওই জমির ক্ষেত্রফল x ইন্টু 2x, আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 2x² বর্গমিটার। শর্তানুসারে 2x² সমান 578, তাহলে x² মানে কত, 578/2 মানে 289, তাহলে x সমান √289 মানে x সমান 17, তাহলে জমিটির প্রস্থ হচ্ছে 17 মিটার। ঠিক আছে, এবার দেখো জমিটির দৈর্ঘ্য তাহলে 17 ইন্টু 2 তাহলে 34 মিটার, অর্থাৎ জমিটির পরিবেশসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 ইন্টু 34 যোগ 17 মানে 51 সমান 102 মিটার। ঠিক আছে, আলোচ্য বিষয় 2024 সালের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সংস্কৃতের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। তোমাদের এই পরীক্ষায় পূর্ণমান হবে 25, সময় পাবে তোমরা 50 মিনিট। তোমাদের এর আগে ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অঙ্কের প্রশ্ন এবং তার উত্তর করানো হয়ে গেছে। তোমরা যা যা দেখোনি তাই জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তো তোমাদের এই ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে, তাহলে তোমরা মন দিয়ে এই ভিডিওটা দেখতে থাকো। 1 নম্বরের 5টা প্রশ্ন। অর্থ লেখো অত্র গো দিবা নাক্তাম বিহগা। এবার এখানে দেখো অত্র মানে হচ্ছে দেখো এখানে, অত্র মানে এখানে, আবার গো মানে হচ্ছে গরু, গো মানে গরু। দিবা মানে হচ্ছে দিন, নক্তম মানে হচ্ছে রাত, আর বিহগা মানে হচ্ছে পাখি। তাহলে তোমরা এই মানেগুলো তোমরা দেখতে পেলে। এবার দেখো বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বলছে একটি নিত্য বহু বচনান্ত শব্দের উদাহরণ দাও, উত্তর দেবে কতি। ঠিক আছে, এখানেও কিন্তু প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। 2 নম্বর, সংস্কৃতে বচন কয় প্রকার ও কী কী? তো সংস্কৃতে বচন 3 প্রকার, একবচন, দ্বিবচন আর বহুবচন। বাংলায় ছিল একবচন বহুবচন, এখানে একবচন, দ্বিবচন ও বহুবচন। অজস্রস শব্দ কোন বচনে ব্যবহৃত হয়? উত্তর লিখবে বহুবচনে। ঠিক আছে, অজস্রস শব্দ বহুবচনে ব্যবহৃত হয়। ঠিক আছে, এবার দেখো পরের যে প্রশ্ন, কারক কয় প্রকার কি কি, বিভক্তি কয় প্রকার কি কি, এখানে কিন্তু আড়াই করে 5 আছে। ঠিক এর আগে যেমন তোমাদের বচন কয় প্রকার কি কি করালাম, তোমাদের কারক কয় প্রকার কি, বিভক্তি কয় প্রকার কি আসতে পারে। ঠিক আছে, এবার দেখো চলে আসছি 4 নম্বর যে প্রশ্ন আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ঠিক আছে, প্রতিটি প্রশ্নের মান 2 করে আছে। নদী শব্দের তৃতীয় আর একবচন। তোমরা নদীর যে শব্দরূপ সেটা তোমরা নিশ্চয়ই পড়েছো। এখানে দেখো প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, সম্বোধন, আর একবচন, দ্বিবচন, বহুবচন। এখানে বলছে নদী শব্দের তৃতীয় আর একবচন, অর্থাৎ নদ দেয়, নদী, নদৌ, নদ্য, নদীম, নদৌ, নদী। এটা তোমরা কিন্তু সকলেই পড়েছো। একবার তোমাদের জন্য আমি এখানে নিয়ে এসেছি নদীর শব্দরূপটা, তোমরা ভালো করে একবার দেখে যাও। তোমাদের কিন্তু শুধু নদীর যে তৃতীয় আর একবচন আসবে এরকম ব্যাপার নয়, তোমার নদী থেকে তোমাদের যে কোনো কিন্তু কিছু দিতে পারে। সুতরাং এই যে তোমরা সূত্র অনুযায়ী যে শব্দরূপের যে চার্টটা, সেটা কিন্তু ভালো করে তোমরা দেখে যাবা। ঠিক আছে, আমি আর কিন্তু এটা চার্টটা পড়লাম না।
এবার বলছে নদী শব্দের পঞ্চমীর দ্বিবচন। তো নদী শব্দের এই যে পঞ্চমীর দ্বিবচন কি বলছে? নদীভ্যাম। নদী শব্দের পঞ্চমীর দ্বিবচন হচ্ছে নদীভ্যাম, ঠিক আছে। এবার দেখো গো শব্দের দ্বিতীয়ার বহুবচন। তো দেখো গো এর শব্দরূপ তোমার জন্য নিয়ে এসেছি। আগে দেখে নিই গো শব্দের দ্বিতীয়ার বহুবচন কি হবে। দেখো দ্বিতীয়ার বহুবচন মানে গা। দেখো এখানে একবচন, দ্বিবচন, বহুবচন, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, সম্বোধন, ঠিক আছে। গৌ, গাবৌ, গাবহ, ঠিক আছে। এই গো এর যে শব্দরূপ সেটাও কিন্তু তোমাদের জন্য আমি এখানে ছক আকারে নিয়ে এসেছি, তোমরা একবার দেখে নিতে পারো, ঠিক আছে। এবার বলছে গো শব্দের ষষ্ঠীর দ্বিবচন, ষষ্ঠী। গো শব্দের ষষ্ঠীর দ্বিবচন গব, ঠিক আছে। ষষ্ঠীর দ্বিবচন হচ্ছে এই যে ঘ নম্বরের উত্তরটা কি হবে? গব। এবার বলছে সেব ধাতু লট প্রথম পুরুষ একবচন। লট বলেছে, লট হচ্ছে বর্তমান কাল, তাই তো। তাহলে সেব ধাতুর লট প্রথম পুরুষ একবচন, প্রথম পুরুষ একবচন সেবতে, তাই তো। সেবতে, সেবসে, সেবে, সেবেতে, সেবেথে, সেবা বহে, সেবন্তে, সেবদ্ধে, সেবা মহে, ঠিক আছে। এটা তাহলে সেব ধাতুর লট হলো। তাহলে এখানে কি হলো? সেব ধাতুর লট প্রথম পুরুষ, লট প্রথম পুরুষ একবচন, সেবতে, এটা হচ্ছে সঠিক উত্তর। এবার বলেছে ক্রিয়াপদ বসিয়ে শূন্যস্থান। এখানে দেখো এর সাথে সাথে কিন্তু তোমাদের এখানে কি হলো? 23 নম্বরের প্রশ্ন কিন্তু প্রায় হয়ে গেল, আর 2 নম্বর বাকি আছে। এবার দেখো বলেছে ক্রিয়াপদ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো দুটি করতে হবে। তম, হ্যাঁ, এর ক্রিয়াপদ লিখতে হবে বয়ম, অহম, বালকৌ, ছাত্রা, ঠিক আছে। তো এর উত্তরগুলো কিন্তু তোমরা কমেন্ট লিখে অবশ্যই জানাবে। তো এর সাথে তোমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সংস্কৃতের প্রশ্ন এবং তার উত্তর করানো হয়ে গেল। আলোচ্য বিষয় 2024 সালের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এর আগে সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা, ভূগোল এবং ইতিহাসের প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যা যা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই পরীক্ষা আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান হবে 25 এবং সময় হবে 50 মিনিট। তো তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এবং এই প্রশ্নোত্তর পর্বের পরে যদি তোমাদের মনে হয় আরও এক সেট প্রশ্ন এবং তার উত্তর দরকার, তোমরা কমেন্টে জানাবে। আমি তোমাদের জন্য আরও এক সেট প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আসবো। তো দেখে নাও তোমাদের প্রশ্নোত্তর পর্বের আগে তোমাদের সিলেবাসে ঠিক কোন কোন চ্যাপ্টার রয়েছে এবং সেখান থেকে কী কী টাইপের কত নম্বর প্রশ্ন আসতে চলেছে। দেখো তোমাদের যে 25 নম্বর পরীক্ষা হবে সেখানে তোমাদের ভৌত পরিবেশ আলো, ভৌত পরিবেশ চুম্বক, ভৌত পরিবেশ তড়িৎ, ভৌত পরিবেশ পরিবেশ বান্ধব শক্তি, পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া, এই 5খান চ্যাপ্টার থাকতে চলেছে। তার মধ্যে তোমাদের আলো থেকে 2টো MCQ, একটা 1 নম্বর প্রশ্ন, একটা 2 নম্বর প্রশ্ন থাকছে, মোট থাকছে 5 নম্বর। চুম্বক থেকে একটা 1 নম্বর প্রশ্ন, একটা MCQ, একটা 1 নম্বর প্রশ্ন এবং একটা 3 নম্বর প্রশ্ন থাকছে, মোট থাকছে 5 নম্বর। ঠিক একইভাবে তড়িৎ থেকেও একটা MCQ, একটা 1 নম্বর প্রশ্ন, একটা 3 নম্বর প্রশ্ন, মোট 5। পরিবেশ বান্ধব শক্তি, এখান থেকেও একটা 1 নম্বর প্রশ্ন, একটা MCQ, একটা 3 নম্বর প্রশ্ন, মোট থাকছে 5। আর পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য, এখান থেকে থাকছে একটা MCQ, একটা 1 নম্বর প্রশ্ন, একটা 3 নম্বর প্রশ্ন, মোট 5। অর্থাৎ যেটা দেখা যাচ্ছে তোমাদের 6টা MCQ থাকছে, 5টা 1 নম্বর প্রশ্ন থাকছে, একটা 2 নম্বর প্রশ্ন থাকছে এবং এখানে তোমাদের 4টে 3 নম্বর প্রশ্ন। তাহলে দেখো এবার তোমাদের চলে আসছি তোমাদের যে প্রশ্ন উত্তর পর্ব আছে সেখানে। তো প্রশ্ন উত্তর পর্বে যেটা শুরুতে আছে সঠিক উত্তরটি নির্বাচন করা, অর্থাৎ MCQ প্রশ্ন। অপ্রভ বস্তুটি হলো, দেখো মোমবাতির শিখা নাকি সূর্য নাকি চাঁদ নাকি জোনাকি? উত্তর হবে চাঁদ। 1.2 যে ক্ষেত্রে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে না সেটি হলো, উত্তর হবে আয়না। 1.3 নিচের কোন খনিজ পদার্থের চুম্বকত্ব আছে? এর মধ্যে দেখো চুম্বকত্ব যেটা আছে সেটা হচ্ছে ম্যাগনেটাইট। 1.4 তড়িতের সুপরিবাহী পদার্থটি হলো, এর মধ্যে তামা হচ্ছে তড়িতের সুপরিবাহী। 1.5 যেটি পরিবেশ বান্ধব শক্তির উৎস নয় সেটি হলো জীবাশ্ম জ্বালানি। 1.6 রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড দেখা যায় যে উদ্ভিদের, সেটি হলো কচুরিপানা। 1.7 যেটি জীবাশ্ম জ্বালানি নয় সেটি হলো গোবর গ্যাস। 1.8 উদ্ভিদের মূলের ডগার টুপির মতো অংশের ঠিক ওপরের জায়গা যেখানে কোনো রোঁয়া থাকে না সেটি হলো মূলরম অঞ্চল। এবার দেখো সংক্ষিপ্ত উত্তর, 1 নম্বর প্রশ্ন, 5টা প্রশ্নের উত্তর করতে হবে। আলোক মাধ্যম কাকে বলে? উত্তর লিখবে যে স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে আলো চলাচল করতে পারে
তাকে আলোক মাধ্যম বলে, যেমন বায়ু, জল, কাঁচ ইত্যাদি। তারপরে দেখো 2 নম্বর, পৃথিবীর চৌম্বকত্ব কে প্রমাণ করেন? উত্তর লিখবে 1600 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ডক্টর গিলবার্ট বলেন যে পৃথিবী নিজেই একটি বিরাট চুম্বক। এবার দেখো 3 নম্বর, ফিলামেন্ট কি? উত্তর লিখবে বাল্বের ভেতরে যে অংশটা জ্বলে ওঠে তাকে ফিলামেন্ট বলে। 4 নম্বর দেখো, ডিম্বক কাকে বলে? উত্তর লিখবে অপরিপক্ক ও অপরিণত বীজকে ডিম্বক বলে। 5 নম্বর, সূচিচিত্র ক্যামেরার প্রতিকৃতি উল্টো পড়ে কেন? উত্তর লিখবে আলো সরলরেখায় চলাচল করে বলে সূচিচিত্র ক্যামেরার প্রতিকৃতি উল্টো পড়ে। 6 নম্বর দেখো, এলইডি এর পুরো নাম কি? উত্তর লিখবে লাইট এমিটিং ডায়োড। 7 নম্বর, জৈব গ্যাস কি? উত্তর লিখবে জৈব বজ্র বা জৈব উৎসজাত পাওয়া জিনিস থেকে যা উৎপন্ন হয় তাকে জৈব গ্যাস বলা হয়। এবার দেখো 3 নম্বরের প্রশ্ন, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান আছে 2 করে। অনেক উঁচু দিয়ে পাখি উড়ে গেলে তার ছায়া মাটিতে পড়ে না কেন? উত্তর লিখবে পাখি যখন অনেক উঁচু দিয়ে উড়ে যায় তখন পাখি ও ভূপৃষ্ঠের মাঝে দূরত্ব বেড়ে যায়। এই অবস্থায় পাখির প্রচ্ছায়া ক্রমশ সরু হয়ে ভূপৃষ্ঠের অনেক ওপরে একটি বিন্দুতে পরিণত হয়, ফলে অনেক উঁচু দিয়ে উড়ে যাওয়া পাখির ছায়া মাটিতে পড়ে না। 2 নম্বর, সিনেমার পর্দা সাদা এবং অমসৃণ হয় কেন? উত্তর লিখবে সিনেমার পর্দা সাদা করা হয় কারণ সাদা পর্দা আপতিত আলোকে শোষণ করে না, ফলে সাদা পর্দা থেকে সব রঙের আলো সমানভাবে প্রতিফলিত হয়, তাই পর্দার উপর ছবি উজ্জ্বলতা বজায় থাকে। সিনেমার পর্দা অমসৃণ করা হয় কারণ অমসৃণ পর্দা থেকে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন হয় এবং প্রতিফলিত রশ্মিগুলির চারিদিকে ছড়িয়ে পড়ে, ফলে সিনেমা হলের যে কোনো জায়গা থেকে প্রতিটি দর্শক পর্দায় ছবিকে সমানভাবে দেখতে পায়। এবার 3-4টি বাক্যের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান আছে 3 করে। পৃথিবী নিজে একটি বিশাল চুম্বক, আলোচনা করো। উত্তর লিখবে পৃথিবী নিজে একটি বিশাল চুম্বক, তার একটি চৌম্বক ক্ষেত্র রয়েছে। এর ফলেই 1 চুম্বক শলাকার দিকদর্শী ধর্ম দেখা যায় এবং কম্পাসের দিক নির্ণায়ক ক্ষমতার ব্যবহার করা যায়। 2 পরিযায়ী পাখি এবং পরিযায়ী কিছু কচ্ছপ পৃথিবীর চৌম্বক ক্ষেত্রকে অনুসরণ করে শীতের দিনে শীতল জায়গায় স্থানান্তরিত হয়। এই ভূচুম্বক ক্ষেত্র না থাকলে দিক নির্ণায়ক ব্যবস্থা কার্যকারিতা হারিয়ে ফেলত। 3 মহাবিশ্ব থেকে এক ধরনের মহাজাগতিক রশ্মি পৃথিবীর দিকে ধেয়ে আসে, এদের অধিকাংশই হলো তড়িৎযুক্ত কণিকা। ভূচুম্বক ক্ষেত্রের সঙ্গে এদের ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে, ফলে মেরু অঞ্চল ঘিরে 2টি বিকিরণ বলয় তৈরি হয় এবং মেরুজ্যোতি উৎপন্ন হয়। ভূচুম্বক ক্ষেত্র না থাকলে এটির সৃষ্টি হতো না। এবার দেখো 2 দাগের 2 নম্বর কি আছে? জীবের শারীরবৃত্তীয় ক্রিয়ায় তড়িৎ শক্তির প্রভাব আলোচনা করো। উত্তর লিখবে তড়িৎ শক্তির ও জীবজগতের সম্পর্ক বেশ গভীর। সমস্ত জীবের দেহের তরলে তড়িৎযুক্ত নানান ধরনের পরমাণু আর পরমাণু জোট থাকে। এই সব তড়িৎযুক্ত কণার জন্য জীবদেহের তরল তড়িৎ প্রবাহিত হয়। জেলিফিশ, ইলেকট্রিক ইল প্রভৃতি মাছের দেহে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা আছে, এরা যথেষ্ট তীব্র তড়িৎ তৈরি করতে পারে। হৃৎপিণ্ডের পেশিতে থাকে তড়িৎ উদ্দীপনা তৈরির উপাদান, এদের তৈরি তড়িৎ উদ্দীপনা হৃৎস্পন্দন তৈরি করে যা সারা দেহে বিদ্যুৎ তরঙ্গের আকারে ছড়িয়ে পড়ে। মস্তিষ্ক তরঙ্গও তড়িৎ শক্তির প্রভাব বর্তমান। মস্তিষ্কের স্নায়ুকোষের মাধ্যমে বিভিন্ন তথ্য তড়িৎ উদ্দীপনার সাহায্যেই পরিবাহিত হয়, ফলে আমাদের পেশির সংকোচন, প্রসারণ, চলাফেরা নানা কাজ করতে পারি। জীবেরা উত্তেজনায় সাড়া দেয়। 3 নম্বর দেখো, বীজের সংজ্ঞা লেখো। একটি করে একবীজপত্রী ও দ্বিবীজপত্রী বীজের নাম লেখো। উত্তর লিখবে ফুলের স্ত্রীস্তবকের গোড়ার দিকে ফোলা অংশটি ডিম্বাশয়। ডিম্বাশয়ের মধ্যে থাকে 1 বা একাধিক ডিম্বক। পরাগ সংযোগ ও তারপর ধারাবাহিক কতগুলি জটিল ঘটনার ফলে ডিম্বাশয় ও ডিম্বক উদ্দীপ্ত হয়। এরপর নানা রকম পরিবর্তনের মাধ্যমে পরিণত ও পরিপক্ক হয়ে ডিম্বক বীজে পরিণত হয়। সুতরাং পরিণত ও পরিপক্ক ডিম্বকই হলো বীজ। একবীজপত্রী বীজ হলো ধান এবং দ্বিবীজপত্রী বীজ হলো মটর। এবার দেখো 4 নম্বর, পেট্রো উদ্ভিদ বলতে কি বোঝো? প্রডিউসার গ্যাস কাকে বলে? এর উত্তরে লিখবে ইউ ফর বিএসি ইউরিক অ্যাসিড গোত্রের তরল হাইড্রোকার্বন উৎপাদনকারী উদ্ভিদগুলিকে পেট্রো উদ্ভিদ বলে, যেমন জাট্রোকা। কার্বন মনোক্সাইড ও নাইট্রোজেন গ্যাসের মিশ্রণকে প্রডিউসার গ্যাস বলা হয়। তাহলে কার্বন মনোক্সাইড আর নাইট্রোজেন গ্যাস, কার্বন মনোক্সাইডের সংকেত যদি তোমাদের কারো জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবে। এটি কৃত্রিম উপায়ে উৎপন্ন একটি জ্বালানি গ্যাসও বটে। এবার দেখো 5 নম্বর,
বিভিন্ন শক্তি খরচের জন্য কি কলকারখানা বন্ধ হয়ে যাবে? এখনকার শিল্পগুলি কি হবে? উত্তর লিখবে বিভিন্ন শক্তির অতিরিক্ত খরচের জন্য কলকারখানাগুলি বন্ধ হয়ে গেলে কারখানা নির্ভর শিল্পগুলিও বন্ধ হবে, ফলে সভ্যতা ধ্বংসের পথে এগিয়ে যাবে। তাই এখনকার শিল্পগুলি বাঁচাতেও সমগ্র সভ্যতা টিকিয়ে রাখতে বিকল্প শক্তির উৎসের সন্ধান করতে হবে, যা এই ক্রমবর্ধমান শক্তির চাহিদা মেটাতে সক্ষম হবে। তো এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তোমাদের বিজ্ঞানের সাজেশন প্রশ্ন এবং উত্তর। তোমাদের যে এই প্রশ্নই হুবহু আসবে তার কোনো মানে নেই, তোমাদের এরকম টাইপের প্রশ্ন আসতে পারে। তোমরা তোমাদের বইটি খুঁটিয়ে পড়ো, তাহলে তোমাদের পরীক্ষায় 100% সাফল্য নিশ্চিত। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী 1 আগস্ট থেকে শুরু হবে। তো তোমাদের দেখো প্রত্যেকটি পরীক্ষায় পূর্ণমান থাকছে 25, কিন্তু এখানে তোমাদের দেখো লিখিত পরীক্ষায় পূর্ণমান থাকছে 5, এবং এর জন্য তোমরা সময় পাচ্ছ 15 মিনিট। তো এই 5 নম্বর লিখিত পরীক্ষা, এছাড়াও তোমাদের দেখো ব্যবহারিক পরীক্ষা কত নম্বরে হবে আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। দেখো ব্যবহারিক পরীক্ষা 10 নম্বর, অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষা তোমাদের 10 নম্বরের হচ্ছে, 10 নম্বরের প্র্যাকটিক্যাল এবং 5 নম্বরের লিখিত পরীক্ষা। এবার দেখবে অনেক স্কুলে তোমাদের 5 নম্বরের থেকে বেশি লিখিত পরীক্ষা হতেও পারে, কারণ হচ্ছে এটা স্কুল ভেদে ডিপেন্ড করছে, কিন্তু তোমাদের যেটা পর্ষদ যেটা বলেছে তোমাদের এখানে 5 নম্বরের লিখিত পরীক্ষা হওয়ার কথা এবং 10 নম্বরের প্র্যাকটিক্যাল পরীক্ষা। এবার 10 নম্বরের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে সেখানে দেখো 4 নম্বর থাকছে তোমাদের একক ক্রিয়া থেকে, অর্থাৎ দাবা, অ্যারোবিক, বল ব্যাডমিন্টন, ক্যারাটে, রিদমিক, এখান থেকে 4 নম্বর পাবে। আর 6 নম্বর কথায় থাকছে দেখো দলগত খেলা, ফুটবল, কবাডি, নেটবল, বাস্কেটবল, খোখো ইত্যাদি থেকে তোমরা 6 নম্বর পাবে। আর 5 নম্বরে যে লিখিত পরীক্ষা থাকবে সেটা তোমাদের স্বাস্থ্য শিক্ষা, দ্বিতীয় অধ্যায়ে যে স্বাস্থ্য শিক্ষা আছে সেটা, এবং তৃতীয় অধ্যায়ে যে দেশাত্মবোধ আছে সেখান থেকে তোমাদের প্রশ্ন থাকবে। তো দেখে নাও তোমাদের প্রশ্নোত্তর পর্বটা। তো শুরু করছি। দেখো প্রথমে কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। একজন স্বাভাবিক ওজনের শিক্ষার্থীর দেহবর সূচকটি কত? উত্তর হবে 2, 18.5 থেকে 24.5 কিলোগ্রাম পার মিটার স্কোয়ার। খ নম্বর দেখো, যদি কোনো শিক্ষার্থীর দেহের ওজন তার স্বাভাবিক ওজন যা হওয়া উচিত তার কম হয় তাহলে কি সমস্যা দেখা যাওয়ার সম্ভাবনা থাকে? উত্তর হচ্ছে 2, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। ঠিক আছে। গ নম্বর, কোনটি দেহবর সূচকের সূত্র? উত্তর কোনটা লিখবে? উত্তর লিখবে 1, ওজন কিলোগ্রাম বাই উচ্চতা মিটার স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে দেহবর সূচকের সূত্র। এবার দেখো শূন্যস্থান পূরণ করো, যে কোনো দুটি তোমাদের করতে হবে। প্রথম যেটা আছে, ড্যাশ দেহ ও মনের মধ্যে সমন্বয় সাধন করে যা স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ দিক। উত্তর লিখবে খেলাধুলা, অর্থাৎ পূর্ণবাক্যে যদি তোমরা লেখো তাহলে এরকম হবে, খেলাধুলা দেহ ও মনের মধ্যে সমন্বয় সাধন করে যা স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ দিক। এবার দেখো চলে আসছি খ, ব্যায়াম পেশি ড্যাশ প্রতিকারের ক্ষেত্রে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। উত্তর হচ্ছে সংকোচনহীনতা। ঠিক আছে, উত্তর তাহলে কি লিখবে? সংকোচনহীনতার। এবার দেখো গ, পরিমিত খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়ামের দ্বারা ড্যাশ দূর করা সম্ভব। উত্তর লিখবে অনিদ্রা দূর করা সম্ভব। এবার দেখো চলে আসছি ঘতে, যখন তখন ড্যাশ পড়ার অভ্যাস ত্যাগ করতে হবে। যখন তখন ঘুমিয়ে পড়ার অভ্যাস ত্যাগ করতে হবে। তোমরা কে কে যখন তখন ঘুমিয়ে পড়ো একটু কমেন্ট লিখে জানাবে। 9 নম্বর দেখো, প্রতিদিন যে পরিমাণ ক্যালোরি প্রয়োজন তার থেকে 2000 ক্যালোরি কম খাবার গ্রহণ করতে চাইলে অবশ্যই ড্যাশ পরামর্শ নিতে হবে, অর্থাৎ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। ঠিক আছে, তো এই গেল তোমাদের স্বাস্থ্য শিক্ষার প্রশ্ন এবং তার উত্তর। এর সাথে সাথে তোমাদের সপ্তম শ্রেণীর সমস্ত প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেল। এবার তোমাদের জন্য একটি অল সাবজেক্ট ভিডিও আনবো, যেই ভিডিওতে তোমরা একসাথে সবকটি সাবজেক্ট অর্থাৎ 8খান সাবজেক্ট একসঙ্গে পেতে চলেছো। তার জন্য তোমাদের সকলকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তো তোমাদের পরীক্ষা আসতে আর বেশি সময় নেই, তোমরা সকলে মন দিয়ে পড়াশোনা করো। আর তোমাদের যে এই প্রশ্নটাই হুবহু আসবে তা তো নয়, তোমাদের বইটা যদি খুঁটিয়ে পড়ো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। তো তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি।